প্রেসিডেন্ট ছিলেন সাবির হোসেন চৌধুরী, আপনি ছিলেন তার রাইট হ্যান্ড। বাট আফটার হি বিকেম প্রেসিডেন্ট ও একদিনও আমার সাথে যোগাযোগ করেনি। প্রেসিডেন্ট হওয়ার আগে এসেছিল আমার বাসায়। মাশরাফির মতন একটা মানুষ যে দেশের জন্য এত করেছে, এত দিয়েছে, ওকে আমরা কি এখন ফেলে দেবো? আমি তোমাকে জোর করে বলতে পারি, এই সাইদ আমাকে নাও না কেন, তুমি বাদশাকে নিয়েছো, আমার ফ্রেন্ড খেলতো সাবির ভাই ইজ টু প্লে অল থ্রি। ক্রিকেটও যত ভালো খেলতো, হকিও তেমনি ভালো খেলতো, বাস্কেটবলও তেমনি ভালো খেলতো, ফুটবলও তেমনি ভালো খেলতো। পরবর্তীকালে ধরেন সাদেক সালাউদ্দিন শুড হ্যাভ প্লেড ক্রিকেট ইন দ্য বাংলাদেশ টিম অলসো। হি ওয়াজ প্রতাপ দা অ্যাডাপ্ট ইন বোথ। নওশের তখন টেকনিক্যাল কমিটি বানানো হয়েছিল, ওই টেকনিক্যাল কমিটিতে আমি ছিলাম, আসিফ ইকবাল সাহেব ছিল, জেফরি বয়কট ছিল, ইমরান খান ছিল, আর সুনীল গাভাস্কর, 5 জন ছিলাম আমরা। তামিম প্রেসিডেন্ট হওয়ার পরেই আমাকে একদিনের ভিতরে আমাকে ফোন করেছে। আই ওয়াজ ইন দ্য বোর্ড অফ ডিরেক্টরস অ্যান্ড বেশ প্রভাবশালী ডিরেক্টর ছিলাম আর কি। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমি আই এম দ্য অর্গানাইজিং সেক্রেটারি অফ অ্যান অল পাকিস্তান ক্রিকেট টুর্নামেন্ট। ক্যান ইউ ইমাজিন দ্যাট? অলওয়েজ হিজ ইন্টেনশন ওয়াজ যে পাকিস্তানের ও ঠিক করবে আর কি। পাকিস্তান এতটা খারাপ দেশ। আপনি তামিম ইকবাল যতই প্রশংসা করেন, আমরা তার পক্ষ নিব না। He got Bangladesh to a stage where the whole world knew Bangladesh because of Saqibul Hasan. আমরা এত অকৃতজ্ঞ যে আমরা আমাদের ফার্স্ট টেস্ট ক্যাপ্টেনকে আমরা জেলে ভরে রেখেছি। ইন্ডিয়া যদি বাংলাদেশে না আসে, ইট ইজ লস অফ কার লস? ইন্ডিয়া লস না, কিন্তু বাংলাদেশের উই লুজ আ হিউজ অ্যামাউন্ট অফ ইনকাম। কোনো মতেই এটা বলা উচিত হয় না দ্যাট উই উইল নট গো টু ইন্ডিয়া টু প্লে। আইপিএল আর ওয়ার্ল্ড কাপ আর টু ডিফারেন্ট থিং। এখন সবাই বলে যে এই টিমটার ভিতরে যারা অন্তর্ভুক্ত আছে তারা সরকারের লোক। এখনকার দিনে প্লেয়াররা দে নো হাউ টু প্লে দ্য গেম। ফারুককে যেভাবে তাকে বের করা হলো, এটা একদম মানে আনডেমোক্রেটিক। পাকিস্তান তো খেলেছে, আমাদেরকে উলিয়ে দিয়ে তারা খেলে গেছে, কিন্তু বাংলাদেশ কাছে খেলার জিজ্ঞেস না কেন কষ্ট যাবে তো বুঝুন ফাইটিং অফ স্ক্রিন উইথ সাইদ জামান। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিম্পলি সাইদের পডকাস্ট প্রোগ্রাম অফ স্ক্রিন উইথ সাইদ জামান। আজকে যিনি আমার অতিথি, তার দুটো পরিচয় আছে, দুটো ইতিহাসের অংশ তিনি। একটি ইতিহাসের তিনি খেলোয়াড় হিসেবে, আর একটা সংগঠক হিসেবে। আপনারা সবাই তাকে চেনেন। তিনি বাংলাদেশ ক্রিকেটের, আমি বলবো যে দুটো ইতিহাস ক্যারি করছেন এবং ইতিহাস তার সঙ্গেই থাকবে, তিনি ইতিহাসের সঙ্গেই থাকবেন। সৈয়দ আশরাফুল হক। আশরাফুল ভাই কেমন আছেন? খুব ভালো আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি। ইটস এ প্লেজার কথা বলা তোমার সাথে। বলো কি জানতে চাও? প্লেজার আসলে আমার জন্য। আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম যে আপনি দেশে থাকেন, আপনি দেশের বাইরে থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আসলে আপনাকে জানার অনেক কিছু আছে। আপনি খেলোয়াড় এবং তার চেয়ে বেশি পরিচিতি সংগঠক হিসেবে। খেলোয়াড় হিসেবে আপনার একটা অনেক বড় পরিচয়, সেই জায়গায় পরে আসবো। ইভেন আপনি সংগঠক, সেটাও পরে আসছি। আমি জানতে চাচ্ছি যে আপনি বাংলাদেশের এক ধরনের ক্রিকেটের গার্ডিয়ান মনে করি আমরা। তো আপনি ক্রিকেটের সঙ্গে সরাসরি জড়িত না। বাংলাদেশ ক্রিকেট এখন সাংগঠনিকভাবে এবং মাঠের ক্রিকেটে কোথায় আছে? এটা যদি আমি প্রথম থেকে শুরু করি, এখন তো মনে হয় সাংগঠনিকভাবে একটা সঠিক জায়গায় পৌঁছেছে কিছুদিন আগে। তামিম এখন প্রেসিডেন্ট, নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছে উনি। তামিম ইজ ওয়াজ এ ভেরি গুড প্লেয়ার, এক্সিলেন্ট প্লেয়ার, ওয়ার্ল্ড রিনাউন্ড প্লেয়ার। সংগঠক হিসাবে ও হয়তো ওরকম অভিজ্ঞতা নেই, বাট সংগঠক হিসাবে যে অভিজ্ঞতা থাকা লাগবেই এর কোনো জরুরি নেই। মানুষ যদি সৎ ইচ্ছা থাকে তো সৎ কাজ করতে পারে। আমার মনে হয় তামিম ইজ ভালোই হয়েছে ও প্রেসিডেন্ট হয়ে। হি হ্যাজ গট এ গুড টিম। এখন সবাই বলে যে এই টিমটার ভিতরে যে যারা অন্তর্ভুক্ত আছে তারা সরকারের লোক, তারা মামা ভাগনা না কি জানি একটা টার্ম আছে, টার্ম বলে। আমি বলি দেখেন, ইট ইজ নট উইকনেস যে সালাউদ্দিন সাহেবের ছেলে কিংবা আমির হোসেন খসরু সাহেবের ছেলে যে মেম্বার, ইট ইজ নট দেয়ার উইকনেস, ইট ইজ দেয়ার স্ট্রেংথ। এটাকে আমাদের ক্রিকেট বোর্ডের কাজে লাগাতে লাগবে। তারা সব ভদ্রলোক, তারা সবাই, মোস্ট অফ দেম হু আর নাও ইন দ্য বোর্ড আর শিক্ষিত। They have been not only they're শিক্ষিত from here, they have got degrees from overseas also. সো একটা শিক্ষিত, একটা ভালো সমাজের লোকজন আছে ওখানে, এদেরকে কাজে লাগানো লাগবে। আর সবাই আমার মনে হয় দে আর অল ইন্টারেস্টেড ইন দ্য গেম, স্পেশালি ইফ লেড বাই তামিম। তাদের ইন্টারেস্টেড না হওয়ার কোনো কারণ নেই, তাদের ইন্টারেস্টেড হওয়া লাগবেই। তো ওদিক থেকে আমার মনে হয় যে এটা একটা ভালো দিকে যাচ্ছে। এই যে ধরেন, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে এই বোর্ডটাকে আইসিসি রেকগনাইজ করবে কি না, এসব সব বাজে কথা। এটা আইসিসি রেকগনাইজ করবেই অ্যাজ ইট ইজ। আইসিসির এখন মিটিং হবে আপনার এডিনবরাতে এই সপ্তাহে, আইসিসির অ্যানুয়াল কনফারেন্স। ওতে একটা এজেন্ডা আইটেম আছে অন বাংলাদেশ
অন দি বোর্ড অফ বাংলাদেশ। অ্যান্ড আমি যাদের সাথে সাথে কথা বলেছি, ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ ফর্মালিটি, ওরা এটাকে অ্যাকসেপ্ট করে নেবে আর কি। তো আমার মনে হয় ওদিক থেকে ভালোই আছে। খেলাধুলার দিক থেকে যদি দেখেন, উই হ্যাভ গট ফ্যান্টাস্টিক আসল ভাই প্লেয়ার্স। একটু ইন্টারাপ্ট করি, মানে আমার ক্যারিয়ারের শুরু যখন, তখন আপনি অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাবে বা আপনার প্রক্রিয়া শুরু করেছেন। সো আমাকে আপনি তুমি করে বললে আমি ঠিক মোর আছে। কমফোর্টেবল ফিল করবো আর কি। ওকে, ঠিক আছে, বলবো। হ্যাঁ, এখন দেখো যারা প্লেয়ার যারা আছে এখন, আই থিঙ্ক আমরা যখন খেলেছি ধরুন ইন দ্য 60s or লেট 60s 70s, আমি তৎকালীন পাকিস্তানের কথা বলছি, আমরা তখন থেকে খেলা শুরু করেছি ধরেন আমরা অনেকে আর কি। তো আমাদের যে স্ট্যান্ডার্ড ছিল এখনকার স্ট্যান্ডার্ডের সাথে অনেক পার্থক্য। তখন আমরা কিন্তু এত খেলা খেলতাম না, নাম্বার ওয়ান। এত পেসে এত এগ্রেসিভ খেলা খেলতাম না আমরা তখন। ইট ওয়াজ এ বিট লেড ব্যাক আর কি। তো এখনকার যে প্লেয়াররা আছে, আই থিঙ্ক মানে যে যাই বলুক, আমরা অনেকে বলি যে আমরা উই ওয়ার মাচ বেটার প্লেয়ার্স। আগে আমাদের ঠিক আছে, আমাদের উই ডিডন্ট হ্যাভ প্রোটেক্টিভ গিয়ার, আমাদের পিচ ওয়াজ নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড, আমরা ম্যাটিং উইকেটে খেলতাম, আমরা ভাঙ্গা পিচে খেলতাম, আমরা অল সর্টস অফ থিংস। হ্যাঁ, খেলেছি, দ্যাট ইজ ট্রু। আমাদের সাহস ছিল বলে আমরা খেলতে পেরেছি। বাট এখনকার দিনে উইথ অল দ্য গিয়ার্স অ্যান্ড অল দ্যাট স্টিল, এখনকার দিনে যে স্পেস অফ দ্য গেম ইজ সো হাই অ্যান্ড সো ইন্টেন্স, আমার মনে হয় না আমরা এটাকে কোপ করতে পারতাম আমাদের যদি ওই সময়টা এমনি হতো আর কি। তো এখনকার দিনে প্লেয়াররা আর মাচ বেটার বেটার ইকুইপড, দে নো হাউ টু প্লে দ্য গেম, আর দে আর মাচ মোর এগ্রেসিভ অ্যান্ড আপনার একটা ওদের বডি ল্যাঙ্গুয়েজ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, উইচ ইজ এ ভেরি গুড সাইন। এখন আমাদের বাংলাদেশের যে প্লেয়ারদের এখন বডি ল্যাঙ্গুয়েজ ইন দ্য লাস্ট 2 years যে হচ্ছে, উই আর নাও ট্রাইং টু উইন, নট উই আর জাস্ট ট্রাইং টু প্লে। আমরা জেতার চেষ্টা করতেছি। দিস ইজ এ পজিটিভ সাইন। এটাকে ধরে রাখতে হবে। আর আই থিঙ্ক এটাকে ধরে রাখতে পারবে তামিম উইথ হিজ আইডিয়াস অ্যান্ড উইথ হিজ অ্যান্ড দ্য টিম দ্যাট হি হ্যাজ গট। বাট আশরাফুল ভাই, সংগঠক হিসেবে সাংগঠনিকভাবে একটা ভাবমূর্তির সংকট তো তৈরি হয়েছিল 2024-এর 5ই আগস্টের পরে। বোর্ডের পরিবর্তনটা আমরা অ্যান্টিসিপেট করতে পারছিলাম, বাট এরপরে ধাপে ধাপে যে কয়েকটা আমরা যতগুলো চেঞ্জ দেখলাম, মানে ইন্টারন্যাশনালি আপনার যোগাযোগ অসম্ভব ভালো। আপনার কি মনে হয় যে ওই ভাবমূর্তি কিভাবে ফিরিয়ে আনা সম্ভব? ফিরে আনা সম্ভব হবে। আমি 1924 সালের পরে যেটা বোর্ডের একটা চেঞ্জ হয়েছিল, একটা দুটা কি দুবার চেঞ্জ হলো বোর্ড। ফারুক হলো, ফারুককে আমার মনে হয় ফারুক যখন হলো, ফারুককে আরও সময় দেওয়া উচিত ছিল। তাকে যেভাবে তাকে বের করা হলো, এটা একদম মানে আনডেমোক্রেটিক। আমি কি বলবো, দিস ওয়াজ লাইক এ কু করে ফেলেছিল আর কি, আর্মির কুয়ের মতন আর কি। তারপরে এগেন বুলবুলকে গেল, বুলবুল দুবার হলো, বুলবুলের ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম। I think those things were not actually done in accordance with the laws or with the rules that should be logically. তারপরে তামিম এলো। ইট ইজ স্বাভাবিক যে আমাদের দেশে ফ্রম আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 71 এর পর থেকে যে গভর্নমেন্ট পাওয়ারে এসেছে, দে হ্যাড এ নিউ বোর্ড, বিকজ বাংলাদেশ ক্রিকেট ওয়াজ অলওয়েজ এ হাই প্রোফাইল থিং। এখানে আমার মনে হয় যে প্রেসিডেন্ট হয় এই বোর্ডের, he is more important than a cabinet minister, because the kind of publicity he gets, he is always in the news, সবসময় নিউজে থাকে, সবসময় তার একটা অন্যরকম দায়িত্ব আছে। তো এই জন্য আমাদের এখানে দিস ইজ ভেরি ন্যাচারাল যে একটা নতুন গভর্নমেন্ট সরকার আসলে একটা নতুন বোর্ড হবে। বোর্ডটার পদ্ধতিটা কেমন করে হবে, whether it's done democratically or it is done arbitrarily, that is the question. আমার মনে হয় যে লাস্ট বোর্ডটা যে হয়েছে, ইট হ্যাজ বিন ডান, আমার যতদূর মনে হয়, ডান প্রিটি ডেমোক্রেটিক্যালি। যে সবাই কাউন্সিলর ডেকেছে, কাউন্সিলর বলেছে, কাউন্সিলরের উপরে কোনো ছিল না যে অমুক লোকের কাউন্সিলর বানালে ও হতে পারবে না। আমি শুনেছি যে বিগত একবার হয়েছে আর কি, এমনি যে কাউন্সিলরের জন্য আলাদা চিঠি পাঠানো হয়েছে, সেই হয়েছে। যাই হোক, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন দ্য পলিটিক্স অফ ইট, বাট আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট ইজ ইন দ্য রাইট পাথ রাইট নাও। আশরাফুল ভাই, এই প্রশাসনে মানে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে বা অন্য স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশনে সরকারি লোকজনের আসা তো শুরু বোধ হয় আপনার আমল থেকে। আপনি যখন জেনারেল সেক্রেটারি হলেন, 2001 সালে সরকার পরিবর্তন হলো, আপনাকে জেনারেল সেক্রেটারি পদ থেকে চলে যেতে হলো, ইফ আই এম নট রং। না, আমি তখন জেনারেল সেক্রেটারি ছিলাম না। আমি জেনারেল সেক্রেটারি ছিলাম 1983-তে প্রথমবার। আমি জেনারেল সেক্রেটারি আমাকে বানানো হয়। অ্যাট দ্যাট টাইম ইট ওয়াজ অ্যাড হক কমিটিস, ইট ওয়াজ রান বাই দ্য NSC।
তারপরে আমি আবার এসেছি বোর্ডে অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট, তারপরে জেনারেল সেক্রেটারি ফ্রম 1997 টিল 2001। অ্যান্ড 2001-এ যখন সরকার পরিবর্তন হয় ঠিক ওর আগে আগে একটা নির্বাচন হয়, ওখানে আমাদের ওই জেনারেল সেক্রেটারি পদটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ওখানে ডিরেক্টর্স বানানো হয়, বোর্ড অফ ডিরেক্টর্স। তো আই ওয়াজ ইন দ্য বোর্ড অফ ডিরেক্টর্স অ্যান্ড বেশ প্রভাবশালী ডিরেক্টর ছিলাম আর কি তখন। বেশ না, আপনি বোধহয় প্রেসিডেন্ট ছিলেন সাবির হোসেন সাবির চৌধুরী, চৌধুরী, আপনি ছিলেন তার রাইট হ্যান্ড। ওয়েল, সে আমাকে বিশ্বাস করতো, আমিও তাকে বিশ্বাস করতাম। তার আমার উপর আস্থা ছিল বলেই এত কাছাকাছি এটা আমরা শুধু কাজ করতে প্রেসিডেন্টের পেরেছি। আস্থার ব্যাপার না, আমরা মিডিয়ায় যারা কাজ করতাম আমরা জানি যে ইউ আর দ্য কিং পিন, মানে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টা বলেন বা ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন বলেন, ইউ আর দি মেইন প্লেয়ার। দেখেন, আমার একটা অভিজ্ঞতা ছিল যে আমার মানে আমি 1983 যখন আসলে আপনি বারবার বারবার আপনি করে বলছি, অভ্যেস, এটা অভ্যেস, কি করবো আর কি, বাপ মা শিখিয়েছে বলে এটা অভ্যেস আর কি। আমরা বাসার কাজের লোকদেরও আমরা আপনি করে বলি আর কি। যাই হোক, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। আমি যখন 83-তে জেনারেল সেক্রেটারি হওয়ার পর থেকে আমি একটা যোগাযোগ রেখেছিলাম বিদেশের সাথে, অল অ্যাডমিনিস্ট্রেটরের সাথে থ্রু আউট দি ওয়ার্ল্ড। এই যোগাযোগ রাখাটা কিন্তু একটা বিরাট ব্যাপার না, এটা ইজ এ ভেরি সিম্পল থিং। ক্রিসমাসের সময়, নিউ ইয়ারের সময় দেখা হলে যে ভাই কেমন আছো একটা জিজ্ঞেস করা, মাসে একবার টেলিফোন করা, যোগাযোগটা রাখা আর কি। এটা যদি সবাই রাখতে পারে তাহলে ভালো হয় আর কি, তাহলে অনেক ক্ষেত্রে অনেক সুবিধা হয়। তো আমার ওইটা ছিল আর কি, ওটা ছিল বলেই আমাকে সাবের এত ট্রাস্ট করতো যে অ্যাবাউট ইন্টারন্যাশনাল রিলেশনস আর কি। ধরেন এই যে একটা ম্যাচ জোগাড় করা, অর মিনি ওয়ার্ল্ড কাপটা একটু অ্যারেঞ্জ করা, অর আমাদের টেস্ট স্টেটাসে একটা অ্যাপ্লিকেশন দেওয়া, ওর আমার উপর আস্থা ছিল আর আমাকে বিশ্বাস করতো। আমি যেটা বলতাম ও শুনতো। অ্যান্ড ইট ইজ এ ভেরি রেয়ার কোয়ালিটি ফর এ প্রেসিডেন্ট টু ডু দ্যাট। অ্যান্ড আমি যে বলবো, আমার সৌভাগ্য হয়েছিল অনেক প্রেসিডেন্টের সাথে কাজ করতে, অনেকগুলো প্রেসিডেন্টের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে। আই থিঙ্ক ওয়ান অফ দি মোস্ট এগ্রেসিভ অ্যান্ড ফার সাইটেড অ্যান্ড ভিশনারি প্রেসিডেন্ট সাবেরের মতন কেউ ছিল না, সত্যি কথা বলতে গেলে। এখন হয়তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে হি ইজ অন দ্য আদার সাইড মেবি, বাট যে যা কাজ করেছে তার যা প্রাপ্য ওটা আমাদের আজ জনসাধারণ ওটা বলা লাগবেই। আসলে আপনার বিদায় যেভাবে নিতে হয়েছিল নিশ্চয়ই আপনার ইচ্ছা করে আপনি ছাড়েননি। আমরা যদিও আপনি অফিসিয়ালি বলেছিলেন যে আমি এসিসির সিইও হচ্ছি, সো আমি বিসিবি ছেড়ে যাচ্ছি। আপনি কালের কণ্ঠে নোমান মোহাম্মদ আপনার একটা বড় ইন্টারভিউ নিয়েছিলেন, সেখানে আমি দেখলাম যে মানে ওখানে সত্যি কথাটা আছে যে আপনাকে সরকারি নির্দেশেই আপনাকে এটা ছেড়ে এসিসি যেতে হয়েছে। আপনার যে যোগাযোগ ছিল, আন্তর্জাতিক যোগাযোগ, আপনি তো চাইলে আইসিসিকে একটা কমপ্লেন করতে পারতেন যে আপনাকে ফোর্সফুলি বোর্ড থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেটা করেননি কেন? কারণ আমার ওটা করে আমার লাভটা কি হতো? আমার দেশের দুর্নাম হতো, তাই না? আমি একটা দেশের লোক হয়ে দেশের প্রশাসকের বিরুদ্ধে কথা বলছি, এটা ইজ এ ব্যাড থিং, যেটা আমি মনে করি। ঠিক আছে, আমাকে যদি তারা মনে করে আমি যোগ্য না, আমি সরে যাই। কেন? আমাকে যদি কেউ মনে করে আমি যোগ্য না, তুমি যদি আমাকে মনে করতে আমি যোগ্য না তোমার এই পডকাস্টে এসে, আমি তোমাকে জোর করে বলতে পারি, এই সাইদ আমাকে নাও না কেন? তুমি বাদশাকে নিয়েছো, আমার ফ্রেন্ড, তুমি ওকে নিয়েছো, আমাকেও নাও। এটা তো হতে পারে না, এটা বলা উচিত না কি সমাজে। তো আমাকে যখন বলা হলো যে তোমাকে আর প্রয়োজন নেই, আমি বললাম ঠিক আছে, নেই। তারপরে আমি এসিসি দেখে আমাকে বললো তোমাকে ওরা চায় না, বাট আমাদের তোমাকে প্রয়োজন, ইউ হ্যাভ টু কাম অ্যান্ড জয়েন আস বিকজ উই নিড ইউ। তারপরে I went and joined them, which wasn't, I think that was one of the best decisions that I had taken আর কি, at that time আর কি। কারণ ওই সময়টায় আমি মানে যাই করতাম জীবনে, ধরেন ছোটোখাটো কিছু ব্যবসা করতাম, অন্য জিনিস করতাম, কনসালটেন্সি করতাম, এইসব, বাট আমার মনটা অলওয়েজ ছিল ক্রিকেটের প্রতি। আমি অলওয়েজ আই এম ভেরি ভেরি ফর্চুনেট, অ্যান্ড আমার একটা সৌভাগ্য যে I played the game at a pretty high level, and then I became an administrator at a pretty high level also. এর থেকে জীবনে আর কি চাওয়া আছে? জীবনটাই কাটিয়ে দিলাম অন ক্রিকেট। তো এটা তো আমার মনে হয় আমার ভাগ্য এটা আর কি। অন দি আদার হ্যান্ড, আশরাফুল ভাই, আপনি রিটায়ারমেন্টে আছেন, আপনার ইন্টারন্যাশনাল কানেকশন কিন্তু বাংলাদেশের আর কোনো সংগঠকের ওই পর্যায়ে যেতে পারেননি, বাট
রিসেন্টলি শোনা যাচ্ছে যে মানে ইমিডিয়েট পাস যিনি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন আমিনুল ইসলাম বুলবুল, তিনি আইসিসিকে একটা চিঠি দিয়েছেন। মানে একজন সংগঠক হিসেবে আপনি যেটা বললেন যে আমি আমার দেশের বিরুদ্ধে চিঠি দেব, মানে এই খবরটা আপনাকে কতটা শক করেছিলেন? I'm literally shocked at what Bulbul is doing right now, or Bulbul had done আগে। দেখেন, বুলবুল আমার একটা অনেক প্রিয় প্রিয় মানুষ। আমি অনেক ওর কাছের মানুষ ছিলাম। আমি যতদূর পেরেছি ইন মাই লাইফ আমি ওকে চেষ্টা করেছি ওকে সাহায্য করতে, ওকে ভালো বুঝতে আর কি, ভালো জানতে, ভালো কথা বলতে ওর সাথে। অ্যান্ড হি হ্যাজ অলওয়েজ রেসপেক্টেড মি। হি ওয়াজ অ্যান আমার ইন্টিগ্রাল পার্টের মতন ছিল। আমি যখন এসিসিতে গেলাম, আই হ্যাড টু গেট সামবডি ফ্রম বাংলাদেশ ফর এ ডেভেলপমেন্ট অফিসার। আমি চেয়েছিলাম, অ্যান্ড আই ফিক্সড ইট আপ ফর বুলবুল টু বি দ্যাট আর কি। কারণ আমার বুলবুলের উপরে আস্থা ছিল। অ্যান্ড আমি এখনও বলতে পারি জোর গলায় যে বুলবুল ইজ ওয়ান অফ দি বেস্ট কোচ এডুকেটার্স অ্যান্ড এডুকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড এখন। সত্যি কথা বলতে গেলে হি ইজ ইউনিক কোচ এডুকেটর, হি ইজ এ ইউনিক, মানে ওর ফ্যান্টাস্টিক ওইভাবে। বাট অ্যাডমিনিস্ট্রেটিভলি হি ইজ ভেরি নাইভ, যেটা ইংরেজিতে বলে। ওর অতটা দক্ষতা ছিল না কোনো সময়। আমি ওর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছি ইন দ্য এসিসি ফর অ্যাবাউট 10 years, নিয়ারলি 10 years. তো আই নো হিজ আউটপুট অ্যান্ড অল দ্যাট। ও যে প্রেসিডেন্ট হওয়ার পরে যে এই ও অনেক কটা ভালো কাজ করতে চেষ্টা করেছিল, সব কিন্তু ভালো কাজ করছে। আপনি যদি দেখেন, ইজ অন এডুকেশন, কোচেস এডুকেশন, আম্পায়ার্স এডুকেশন, ডেভেলপমেন্ট, ওই সাইডটা। বিকজ হি ইজ ভেরি ওয়েল অ্যাডাপ্ট ইন দ্যাট লাইন। ও অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন, ওই লাইনে না, ও এই লাইনে। অ্যান্ড হি ডিড সাম ওয়ার্ক। ধরেন ওর সাথে আমার যোগাযোগ হতো। আমি যখন ওই রিটায়ার করার পরে হি টু লিভ ইন মেলবার্ন, ও আইসিসিতে গেল, ভালো হয়েছে আইসিসিতে গেছে বলে। অ্যান্ড অল দিস ওয়ার্ক আমার সাথে ওর সাথে মানে যোগাযোগ ওয়াজ অন এ রেগুলার বেসিস। ও আমার কাছে ইভেন জিজ্ঞেস করতো ওর ছেলেকে কোন ইউনিভার্সিটিতে ভর্তি করানো উচিত, ওর ছেলেকে কি করা উচিত, কিংবা ও আর একটা বাসা কিনবে নাকি। অল দিস থিংস মানে রেগুলারলি হতো। বাট আফটার হি বিকেম প্রেসিডেন্ট, ও একদিনও আমার সাথে যোগাযোগ করেনি। প্রেসিডেন্ট হওয়ার আগে এসেছিল আমার বাসায়, এসে আমার সাথে আমার আশীর্বাদ নিয়ে গেছে আর কি, উইচ ইজ অল রাইট, ভেরি গুড, খুব ভালো কথা। বাট তারপরে আর কোনো একদমই যোগাযোগ করেনি। হয়তো যোগাযোগ করলে আমি ওকে হয়তো বলতে পারতাম যে এই জিনিসগুলো খারাপ, ওর এই জিনিসগুলো। আমি যেটা মনে করি রাইট নাও, যে ও যে চিঠিটি লিখেছে, দিস হ্যাজ ব্রট হিম ডাউন কমপ্লিটলি। ও ফার্স্ট টেস্টে ডেবিউতে সেঞ্চুরি মেরেছে। একটা ভদ্রলোক, কথাবার্তা বলে ভালোভাবে, সুন্দরভাবে। ও বদমেজাজি নয়, ও একটা অতি ভদ্র ভালো লোক। ও যে এমনি একটা কাজ করতে পারে, টার্ন মি কমপ্লিটলি। আমি বোল্ড আউট হয়ে গেছি। আপনি যেটা বলতেন, আমরা ছোটবেলা আমাদের ক্যারিয়ার থেকে জানি যে ক্রিকেটার বুলবুল এবং সৈয়দ আশরাফুল হক সংগঠক, আপনাদের সম্পর্ক আপনি যেটা বললেন যে খুবই একনিষ্ঠ। এবং আপনি বোর্ড থেকে 2001-এ সরে যাওয়ার পরেও কিন্তু ওই বোর্ড বিভিন্ন প্রয়োজনে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে আপনার কাছ থেকে পরামর্শ নিয়েছেন বলে জানি। 2007-এ যখন 111-এর পরে যে ইন্টারিম কমিটি হলো, তারাও আপনার হেল্প নিয়েছেন। ইভেন নাজমুল হাসান পাবনের সময় আপনার সঙ্গে যোগাযোগ করেছেন টু গেট ইন্টারন্যাশনাল কানেকশনস। আমি কি ভুল বললাম এটা? একদম ভুল না, বাট পাবন সাহেব আসার পরে অতটা নয়। বাট পাবন সাহেব ওয়াজ ভেরি কোঅপারেটিভ উইথ মি। পাবন সাহেব আমার বোর্ডে ছিল, এসিসির বোর্ডে, অ্যাজ প্রেসিডেন্ট অফ দি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ অটোমেটিকলি ইন দ্য বোর্ড অফ দি এসিসি। অ্যান্ড সে আমার সাথে অনেক সহযোগিতা করেছেন। সেও করেছেন, তার আগের প্রেসিডেন্টরাও করেছেন, সবাই করেছেন। কারণ আই থিঙ্ক দে ওয়ার অলসো প্রাউড অফ দি ফ্যাক্ট দ্যাট একটা বাঙালি ইজ হেডিং এ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আমার যতদূর মনে হয়। এখন এই সরকার ধরেন, মানে আমি তো খুব খুশি হয়েছি যে আমার তামিম প্রেসিডেন্ট হওয়ার পরেই আমাকে একদিনের ভিতরে আমাকে ফোন করেছে যে আঙ্কেল, আই নিড ইউর হেল্প, আপনাকে আমি যোগাযোগ করবো, আপনার বাসায় এসে আপনার সাথে কথা বলবো, আপনার সহযোগিতা এবং মানে হেল্প আমাদের প্রয়োজন। আমি চাই এনি টাইম কাম অ্যান্ড অসুবিধা নেই। তারপর ওর সাথে দেখা হয়নি। একদিন দেখা হয়েছিল একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনিতে। ও আমাকে অনেক মর্যাদা দিয়েছে, এই জন্য আই এম হ্যাপি, আই এম গ্রেটফুল। যদি ওর যদি প্রয়োজন হয় এনি টাইম, হি ক্যান কাম টু মি অ্যান্ড টক টু মি, অর আই ক্যান গো টু হিম অ্যান্ড টক টু হিম। দ্যাট ইজ নট এ প্রবলেম। ধরো এই যে মিটিংয়ে যে এজেন্ডাতে এটা আছে, এটাও আমাকে কিন্তু বলেছে ফ্রম আইসিসি, মাই ফ্রেন্ডস ইন আইসিসি, অ্যান্ড দে হ্যাভ অলসো টোল্ড মি তোমার কোনো চিন্তা নেই, এটা দিস ইজ এ
ডিউ প্রসেস দিস টু বি অ্যাকসেপ্টেড আর কি। মানে পরবর্তী আইসিসি সবাই তামিম ইকবাল থাকছেন বাংলাদেশ। এখন হ্যাঁ নিশ্চয়ই, ও তো এখন লন্ডনে, এভরিবডি ইজ ইন লন্ডন। আজকে ওরা ফাইনাল, আজকে ওরা ওই যে উমেন্স যে ফাইনাল হচ্ছে T20 তো ওয়ার্ল্ড কাপ, ওটা তো ওরা দে উইল অল বি দেয়ার। ইফ ইউ সি দ্য ফাইনাল ম্যাচ প্রবাবলি ইউ উইল বি এবল টু সি দেম। আসলে এই প্রসঙ্গটা আনলাম কি জন্যে, আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু এটা আমরা সবাই জানি, আপনি আরো গভীরভাবে জানেন। আপনার কি অবাক লেগেছে যে অন্যরা যেখানে আপনার কাছ থেকে বিভিন্ন সময়ে তার প্রয়োজনে পরামর্শ চেয়েছেন, বুলবুল ভাই প্রেসিডেন্ট হওয়ার পরে আপনার সঙ্গে ডিসকানেক্টেড হয়ে গেলেন, এবং বুলবুল ভাই এরকম একটা চিঠি আইসিসিকে পাঠাবেন, মানে দ্য বুলবুল ইউ নিউ, আপনার কি মনে হয় যে উনি অন্য কারো দ্বারা ইনফ্লুয়েসড হয়েছেন? আই থিঙ্ক ও যে আমার সাথে যোগাযোগ করেনি আফটার হি বিকেম প্রেসিডেন্ট, বিকজ হি হ্যাজ বিন টোল্ড, মানে ওকে বলা হয়েছে যে আসলে ওর সাথে যোগাযোগ করতে পারবে না। অ্যান্ড আই থিঙ্ক দ্য পার্সন হু টোল্ড হিম প্রবাবলি ওয়াজ অ্যাট দ্যাট টাইম দ্য অ্যাডভাইজার অফ দি গভর্নমেন্ট আর কি। তখন হয়তো, আই ডোন্ট নো, আই এম নট শিওর, বাট আমার যেটা মনে হয়, আদারওয়াইজ ওর আমার সাথে যোগাযোগ না করার কোনো কারণ নেই, কারণ আমি ওর সাথে এত ঘনিষ্ঠ ছিলাম। ওর ওয়াইফ যখন পোস্টেড হয়ে যায় আপনার কুয়ালালামপুরে, হি ইজ টু স্টে ইন কুয়ালালামপুর, ওর সাথে আমার ডেলি দেখা হতো, আমার ডেলি অফিসে দেখা হতো, বাসায় দেখা হতো এসে। তো ও যে হঠাৎ করে যে উল্টা দিকবাজি খাবে, আই হ্যাড নো আইডিয়া। আপনার শুধু ডিগবাজি খাওয়ার কিছু নেই, এটা সম্পর্কের ব্যাপার। সম্পর্ক আর কি, সম্পর্ক কি করবো, ও হয়তো আমার যতদূর মনে হয় হি ওয়াজ আন্ডার প্রেশার। আইসিসিতে চিঠি পাঠানোর ক্ষেত্রেও কি আপনার একই সন্দেহ যে কেউ তাকে, যেহেতু তিনি আইসিসিতে ছিলেন, আমার মনে হয় বাংলাদেশের হয়ে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন, আমি মিলাতে পারি না যে তার স্ট্যাচুরের একজন মানুষ এরকম একটা কাজ Absolutely. নিজের চিন্তায় করতে পারেন। অ্যাবসলিউটলি, এটা আমারও মনে হয় আন্ডার প্রেশার করছেও। হয়তো কোনো রাজনৈতিক দলের প্রেশারও হতে পারে, হয়তো তারা যারা বসিয়েছিল তাদের প্রেশার হতে পারে, কিছু একটা প্রেশার আছে আর কি। বিকজ আমার মনে হয় না হি উড টেক সাচ এ স্টেপ উইথ ইন হিজ সেন মাইন্ড আর কি। তারপরে আমরা আপনার প্লেইং লাইফে ফিরে যাই স্ট্রেট ওয়ে। আপনার সামনে তো অনেকগুলো খেলার অপশন ছিল, ক্রিকেট ছিল, বাস্কেটবল ছিল, তখন সফটবল। Softball এ তখন খেলতাম। সফটবল কোথায় খেলা হতো? ঢাকায়? সফটবল ঢাকাতে অনেক জায়গায় খেলা হতো, লিগ হতো একটা অ্যাকচুয়ালি সফটবলের। আচ্ছা। সফটবলের লিগ হতো, রামনা রোভার্স একটা টিম ছিল, তারপরে এই নর্ডেম কলেজের টিম ছিল, সেন্ট গ্রেগরি স্কুলের টিম ছিল, আম, রামনা লায়ন্স বলে একটা টিম ছিল, অনেকগুলো টিম ছিল। এখানে আমাদের মোস্ট অফ দি ক্রিকেটার্স ইউজ টু প্লে। লাতিফ ভাই খেলতো, বজলু ভাই খেলতো, আমি খেলতাম, আমরা সব খেলতাম, বিকজ ইট ওয়াজ প্রিটি ক্লোজ টু ক্রিকেট অলসো। তো আমি প্রথমে খেলতাম ওটাতে তোমার অ্যাজ এ স্টুডেন্ট অফ সেন্ট গ্রেগরি স্কুল, তারপরে নর্ডেম কলেজে। বাট একটা লিগ হতো, একটা আমেরিকান ক্লাবের লিগ, আমেরিকান ক্লাব ছিল, আমেরিকান এম্বাসি একটা টিম ছিল, ব্রিটিশ এম্বাসি একটা টিম ছিল, ব্রিটিশ হাই কমিশন টিম ছিল, এমনি টিম অনেকগুলো ছিল আর কি। তো খেলাগুলো হতো অ্যাকচুয়ালি রমনারে। তখন কিন্তু ওই যে ধরো ওই এখন জগন্নাথ হল মাঠ ওটা ছিল। ইউনিভার্সিটির পাশে যে একটা আছে, এখন একটা নতুন একটা করেছে, হল করেছে, কি জানি ওর নাম, ওখানে একটা মাঠ ছিল আর কি। এই দুই মাঠ, তারপরে আমাদের নর্ডেম কলেজের মাঠটা, তারপরে মতিঝিলে একটা মাঠ ছিল, এমনি 5-6টা গ্রাউন্ডে খেলা হতো আর কি। So that ভালোই হতো ওটা, বিশাল football খেলা। বিশাল হ্যাঁ, আয়োজন ছিল। ভালো মজা লাগতো। আর এটা- সব ফরেনাররা আসতো আর কি খেলাগুলো দেখতে, গাড়ি টাড়ি রেখে তারা চিল্লাচিল্লি করতো, উইচ ওয়াজ গুড থিং আর কি, ভালো হতো তখন। দিস আই এম টকিং অ্যাবাউট 65, 66, 50, 64 এইসব। ইভেন আমরা মিড 70s-এও দেখেছি, মানে আপনি বাস্কেটবল যেহেতু বলেন, আপনার ব্যাকগ্রাউন্ড যেহেতু সেন্ট গ্রেগরি এবং নটরডেম দুটো কলেজ, সো বাস্কেটবল তো ইনএভিটেবল ছিল আপনার জন্য হ্যাঁ, খেলাটা। হ্যাঁ। মানে বাস্কেটবলে ঝুঁকলেন না কেন? আমাকে একবার বলা হয়েছিল যে তুমি ইস্ট পাকিস্তান টিমে বাস্কেটবল খেলবা না ক্রিকেট খেলবা। আমি বলছি আমি ক্রিকেট খেলবো। তো ওই যে বাস্কেটবলের প্রতি একটা ছিল, বিকজ আই ওয়াজ গিভেন অ্যান অল্টারনেটিভ, আই ওয়াজ গিভেন এ চয়েস। এটা আমাকে চয়েসটা দিয়েছিল রাইস ভাই, আর রাইস ভাইয়ের ফ্রেন্ড ছিল আলম ভাই, যে ইউ ক্যান প্লে বোথ, বিকজ দুটোর ভিতরে তোমার কনসেন্ট্রেশন হবে না, একটা তুমি চুজ করো অ্যান্ড উইল গো আপ আর কি। আই চোজ ক্রিকেট। বাট আমার তখন ছিল, আমাদের ক্লাবে খেলতো সাবির ভাই ইজ টু প্লে অল থ্রি। ক্রিকেটও যত ভালো খেলতো, হকিও তেমনি ভালো খেলতো, বাস্কেটবলও তেমনি ভালো খেলতো, ফুটবলও তেমনি ভালো খেলতো। সে ফুটবলে তার আখান গোল্ড কাপে তার হ্যাট্রিক আছে। এমনি পরবর্তীকালে ধরেন সাদেক ভাই হকিতে ওয়াজ নিয়ারলি পাকিস্তান, প্লেড ফর পাকিস্তান অ্যান্ড ওয়াজ এক্সেলেন্ট ইন হকি। সে ফুটবলও খেলতো, সে ক্রিকেটও খেলতো। তারপরে পরবর্তীকালে ধরো ওর নাম কি, সালাউদ্দিন,
সালাউদ্দিন ভাই Salahuddin was exceptionally good. Salahuddin should have played cricket in the Bangladesh team also. He was वो तो आजाद बॉयज क्लब में खेलता and he is also very very close to me. तो वो ক্রিকেটও যেমনি খেলতো ফুটবল ওর থেকে ভালো খেলতো অবশ্য, বাট হি ওয়াজ অ্যাডাপ্ট ইন বোথ। প্রতাপ দা অ্যাডাপ্ট ইন বোথ। তারপরে আরেকজন প্লেয়ার ছিল নওশের, ফুটবলও খেলতো ক্রিকেটও খেলতো। ক্রিকেটে অত বেশি ভালো ছিল না, নট লাইক সালাউদ্দিন আর প্রতাপ দা আর সাদেক ভাই, বাট হি ওয়াজ গুড। প্লেড ফর মোহামেডান স্পোর্টিং আমার যতদূর মনে হয়। শেষ করেছেন কলাবাগানে, যাই হোক, বিকজ উনি আমার ফার্স্ট কাজিন, এই জন্য তাই? জানি। আচ্ছা, okay, আমার good. বড় চাচার ছেলে। ও ভেরি গুড, খুব ভালো একটা ভদ্রলোক উনি। বাদশা ভাই ছিলেন। প্রতাপ দা, বাদশাহ বাদশাহ ওয়াজ এক্সেপশনালি গুড Exceptional ক্রিকেটার। বাদশাহ ওয়াজ এক্সেপশনালি গুড। বাট এখন আমার মনে হয় এখন আর এটা নেই, আর এই চর্চাটা নেই যে একজন এতগুলো খেলা খেলবে। ইন দ্য প্রেজেন্ট ন্যাশনাল টিম আই ডাউট এনিবডি প্লেস ফুটবল, বিকজ দে আর স্কেয়ার্ড অফ ইনজুরি অলসো। যে ইনজুরি হয়ে গেলে, বিকজ এখন তো পেশাদার, ক্রিকেট ইজ এ প্রফেশনাল থিং। ইউ প্লে ক্রিকেট টু আর্ন মানি, টু সাপোর্ট ইয়ার ফ্যামিলি, উইচ ইজ এ ভেরি গুড থিং আর কি। আমাদের সময় তো অমনি ছিল না, আমাদের সময় শখ। তো শখে আমরা সব খেলতাম, যে সিজন আসতো ওই সিজনে ওই খেলা খেলতাম আর কি। এইটাই কি নগর জীবনের মোস্ট বিউটিফুল পার্ট ছিল কিনা? আপনি কম্পেয়ার করেন আপনার সময়, আপনি মাল্টি স্পোর্টস টপ লেভেলে খেলার সুযোগ ছিল, বাট ইন জেনারেলি সবাই আমি নিজে দেখেছি ব্যাডমিন্টন খেলা বলেন, ফুটবল, ক্রিকেট, ইভেন হকি খেলা হতো, বাস্কেটবল খেলা হতো, পাড়ায় পাড়ায়ও হতো। দাঁড়ায় পায়ে হতো, রাইট। সো ওই নগর জীবনটা কি এই জেনারেশন বিরাটভাবে মিস করছে কিনা? মিস করছে। ওয়ান অফ দ্য রিজনস ইজ তোমার ফ্যাসিলিটিস নেই। আমরা যখন বড় হয়েছি তখন মতিঝিল ওয়াজ নট লাইক দিস। এখন তো মতিঝিল ইজ মানে ওখানে তখন অ্যাকচুয়ালি ঝিল ছিল, অ্যাকচুয়ালি ফিল্ডও ছিল আর কি। এখন তো কিছুই নেই। দেবার ফিল্ডস ওভার দেয়ার, ওই যেখানে এখন ওই যে সোনালী ব্যাংক, আর যেখানে কৃষি তোমার ব্যাংক। কৃষি ব্যাংক, যেখানে বাংলাদেশ ব্যাংক, ওইসব কোনো মাঠ ছিল, ছোট ছোট মাঠ ছিল। তো ওখানে আমরা সবাই বিকেলবেলা গিয়ে খেলতাম আর কি। এভরিওয়ার আর কি খেলা ছিল। পুরা দিলখুশা ওয়াজ মাঠ, ছোট ছোট মাঠ আর কি। তো এখন নেই, তো ওই সুযোগটাও নেই। তারপরে আমরা যে পাড়ার ক্রিকেট খেলতাম, উইচ ইজ কল্ড গল্লি ক্রিকেট, তখনও ছিল যে সবার বাসায় কিন্তু একটা ছোটোখাটো উঠান ছিল আর কি, বুঝলে, ছোটোখাটো। ওর ভিতরে ক্রিকেট খেলতাম আমরা, আর ফ্রেঞ্চ ক্রিকেট খেলতাম, অনেক রকম খেলতাম আর কি এগুলো। তো এখন তো ওই সুযোগটাও নেই। আর আমার মনে হয় ওই ইচ্ছাটাও নেই লোকজনের যে আমি এই সময় এটা খেলবো, ওই সময় খেলবো, বিকজ ইট হ্যাজ বিকাম সো প্রফেশনাল। এখন যদি তুমি ব্যাট ধরতে পারো, or you can play it in the first division, you earn some money which caters for yourself, not only তোমার ফ্যামিলিকেও কিছু হেল্প করে আর কি, বিকজ there is a lot of money involved. এখন ওটা তাই জন্যই হয়তো ওই যা সময়টা তারা পায় আর কি, ইন দ্য অফ সিজন দে প্র্যাকটিস, উইচ ইজ গুড অলসো, ঠিক আছে। আসলে ওই মাঠগুলো কমেছে। একই সঙ্গে আপনাদের মতো যারা বনেদি, যারা ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাবের মেম্বার, তারা বিভিন্ন সময় আমি দেখেছি যে আপনি ধরেন গুলশান ক্লাব মাঠের সঙ্গে যে মাঠটা ছিল, একজন খোলা একটা মাঠ ছিল। আপনি ধানমন্ডি 6 নম্বরের মাঠটা সবার জন্য ওপেন ছিল, আবাহনী মাঠটা সবার সঙ্গে একটা পোর্শন ওপেন ছিল। এখন সব ক্লোজ ডোর হয়ে গেছে। এখন সাধারণ মানুষের সন্তানের খেলার মাঠ তো আর একদমই নেই, জিরো। একদমই নেই। মানে ইউ হ্যাভ টু বি এ রিচ কিড টু গেট দি অপরচুনিটি টু প্লে। মানে ইজ ইট ফেয়ার টু দি জেনারেশন, দিস No, জেনারেশন? it is not. But এখন তুমি দেখবে যে most of the players that are coming out now are from the মফস্বলস আর কি। বিকজ এখনও আমাদের কিন্তু মফস্বলে কিছু মাঠ আছে। আমাদের একটা ভালো জিনিস ছিল যে এভরি জেলা স্কুল হ্যাড এ ফিল্ড। এখন এই ফিল্ডটা ছোট হচ্ছে আর কি, মানে একদম চলে যায়নি। ফিল্ড একটা, দ্যার ওয়াজ আ বিগ ফিল্ড ইন এভরি জেলা স্কুল, ইন এভরি জেলা অফ ইভেন প্রাইমারি স্কুলে প্রাইমারি মাঠ ছিল, একটা মাঠ ছিল সবাই। এবার এখন এই মাঠটা ছোট হচ্ছে আর কি, ক্লাসরুম বাড়ছে, এই বাড়ছে। বাট এখনো কিছু আছে। তাই জন্যই হয়তো মোস্ট অফ দি টাইম যে তুমি এখন দেখবে যে যারা দে আর ওয়ার কামিং ইন দ্য লাইম লাইট আর কামিং ফ্রম দ্য মফস্বল, বিকজ ওয়েন দে আর কিডস দে হ্যাভ এ প্লেস টু প্লে। আমার যেটা মনে হয়। তো আভিজাত্যের কথা যখন আসলোই, আজাদ বয়েজ, সবাই আজাদ বয়েজের কথা বলে যে বাস্কেটবলটা বলতে, এই দুটোতে আপনারা বেশি। হকিও খেলতে বোধ হয়। সো হু আর দ্য প্লেয়ার্স আপনার সময়? আমার সময় আমি যখন আজাদ বয়েজ ক্লাবে আমি প্রথম যাওয়া স্টার্ট করি 1962-তে, when I was in ক্লাস 6 আমার মনে হয়, ক্লাস 6-এ হ্যাঁ, ক্লাস 6-এ সেন্ট স্কুলে। আমাকে জুয়েল নিয়ে যায় প্রথমে টু দ্য নেটস। শহীদ জুয়েল আমরা এক পাড়াতে থাকতাম। ও নিয়ে যায় প্রথমে। তারপরে আমি প্রথম চান্স পাই আজাদ বয়েজ ক্লাবে। তখন আজাদ বয়েজ ক্লাবে ছিল শামীম ভাই, শামীম কবির, তারপরে শাহাবুদ্দিন পাঠান, তারপরে কিছু ওয়েস্ট পাকিস্তানি প্লেয়ার ছিল, বাঙালি,
জুয়েল, খোকন ভাই, আলাউদ্দিন ভাই, মাহবুব ভাই, আরশাদ ভাই, তারপরে তোমার সাবের ভাই, মেন হাব মানে মেন কোর অফ ইট। অন্য অন্য প্লেয়াররাও ছিল আর কি। ওই যে যা বললাম, এই 5-6টা 4-5টা ফ্রম ফ্রম ওয়েস্ট পাকিস্তান যারা ছিল আর কি, তারা খেলতো এসে, তারা থাকতো আর কি, যারা যারা বাংলাদেশে। তো 62-তে আমি প্রথম নেটে যাই, আমি ফার্স্ট চান্স পাই 64-এ টু প্লে ফর আজবাজ ক্লাব। কারণ তখন জুয়েল ওয়াজ এ রেগুলার প্লেয়ার, জুয়েলের ম্যাট্রিক পরীক্ষা হচ্ছিল। তো ম্যাট্রিক পরীক্ষার মাঝখানে হি কুডন্ট প্লে, তো ওর একটা প্লেস খালি ছিল, তো আমাকে নিয়েছিল আর কি। তো আই প্লেড প্রিটি ওয়েল। তারপর থেকে 64 থেকে আমি রেগুলারলি খেলা। তো ওটাই আর কি আমার ফার্স্ট 64-এ খেলা শুরু হয় ইন দ্য ফার্স্ট ডিভিশন। তারপরে ইন 67 আই হ্যাড মাই ফার্স্ট ক্লাস ডেবিউ ফর ইস্ট পাকিস্তান রেলওয়েজের সাথে। অ্যান্ড অন ডেবিউ আই স্কোর 92 রানস আই থিঙ্ক ফার্স্ট ইনিংসে। যাই হোক, ওসব তো তারপরে অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর আমাকে, মাই ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেটিভ জব ওয়াজ 62-তে। তো শেরে বাংলা কি ফজলুল হক সাহেব মারা যায়। আমরা 64-এ শেরে বাংলা ওনার সঙ্গে তো আপনার একটা আত্মীয়তার সম্পর্ক হ্যাঁ, আছে। আমার আত্মীয় সম্পর্ক আছে। ফজলুল হক সাহেব আর আমার দাদা বললাম মামাতো ভাই ফুফাতো ভাই আর কি, ফার্স্ট কাজিন আমার দাদা আর ফজলুল হক সাহেব আর কি। তো ফজলুল হক সাহেব ওয়াজ মাই দাদা আর কি, আমার বাবা মানে দাদাটা টাইপের আর কি সম্পর্কতে আর কি। তো শেরে বাংলা ক্রিকেট টুর্নামেন্ট আমরা আয়োজন করতাম, মানে অল পাকিস্তান বেসিস। 63-তে ফার্স্ট টাইম করি, 64-এ তারা আমাকে বানিয়ে দিল অর্গানাইজিং আপনার সেক্রেটারি। বয়স কত তখন? আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমি দ্য অর্গানাইজিং সেক্রেটারি অফ অ্যান অল পাকিস্তান ক্রিকেট টুর্নামেন্ট। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আই মিন ইটস মাইন্ড বগলিং। আমাকে বেসিক্যালি বানানো হয়েছিল বিকজ আমি চিঠিপত্র ভালো লিখতে পারতাম, ইংরেজিতে লিখতে পারতাম এই সেই। তো এই জন্য আর আমার একটা ওই সহজেই আই কুড মেক ফ্রেন্ডস উইথ এভরিবডি। অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যেতে থাকে। তো তখন থেকে আমার ফার্স্ট হাতে করি ইন দ্যাট আর কি। তাই না, 67-এ or 68-এ I became the general secretary of Azad Boys Club. ওই তখন থেকে শুরু হলো আর কি। Even when I was in school, I was in college, I was into cricket administration as well as playing আর কি। তো এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে? মানে খেলোয়াড়রা ভালো সংগঠক হবে না, মানে এরকম একটা প্রচারণা ছিল মাঝখানে। না, আমার মনে হয় না। It's not true. You will see Tamim will do very well, আমার যেটা মনে হয়। Because ওর শুরুটা ভালো। He has got respect for the elders, number 1. Number 2, ওর সীমাবদ্ধতা জানে খুব ভালো মতন। হি নোজ দ্যাট হি হ্যাজ টু টেক অ্যাডভাইস অর হি হ্যাজ টু টেক হেল্প ফ্রম আদার্স। এটা নিতে ও দ্বিধাবোধ করছে না আর কি। মানে অ্যাট টাইমস ইউ ফিল দ্যাট আই এম দ্য প্রেসিডেন্ট, সো আই নো অল এভরিথিং। ওর মাথায় আমার মনে হয় এটা নেই। হি ওয়ান্টস যারা তাকে সাহায্য করতে চায় তারা যাতে আসে। সেম থিং হ্যাড হ্যাপেন উইথ সাবের। সাবের হ্যাড দ্য সেম অ্যাটিটিউড আনিসুল ইসলাম মাহমুদ হ্যাড। আমি যাদের সাথে সার্ভ করেছি, কেজর ইসলাম সাহেবের ছিল, এইসব লোকের ছিল কতগুলো গুণ ছিল। কেজেড ইসলামের প্রসঙ্গটা যেহেতু এলো, বাংলাদেশে আপনি এরকম ইউথ ডেভেলপমেন্টে কাজ করা সংগঠক কজন দেখেছেন? ইফ ইউ আস্ক মি ফ্র্যাঙ্কলি, কাউকে না। বিকজ কেজর ইসলাম সাহেব যখন সে তাকে আজাদ বয়েজ ক্লাবের প্রেসিডেন্ট ছিল তখন ইন দ্য 80s আর কি। যখন সে জেনারেল সেক্রেটারি হয় অফ দ্য ক্রিকেট বোর্ড ইন 83, 81 or 82, তখন সিজার ভাই হয় তোমার প্রেসিডেন্ট, কমান্ডার মুজিবুর রহমান সে সেক্রেটারি হয়। সিজার ভাই যখন ব্রাজিলে তাকে বানানো হয় অ্যাম্বাসেডার, তখন কেজর ইসলাম সাহেবকে বানানো হয় প্রেসিডেন্ট অফ দি বোর্ড, আর আমাকে বানানো হয় সেক্রেটারি। আমি কেম অ্যাজ এ বোল্ট ফ্রম দি স্কাই আর কি। যে আই হ্যাড জাস্ট রিটায়ার্ড ওর আগের বছর 82-তে। 83-তে আমাকে বলে ইউ রান বাংলাদেশ ক্রিকেটার। এটা হতে পারে, এটা এনিওয়েজ হয়েছে। এবং আই ট্রাইড মাই বেস্ট। আমি আমার যতটুকু সম্ভব আমার করেছি। I haven't seen a person who was so interested in youth development, in school development of cricket. সে প্রথমেই বলেছে, আশাফুল, we have to have inter-school cricket. স্কুল থেকে যদি না শুরু হয় হবে না। আমি কিন্তু ইন্টার-স্কুল ক্রিকেট খেলেছি অ্যাজ এ স্টুডেন্ট অফ সেন্ট মেরিজ। তখন তৎকালীন পাকিস্তান আমলে। বাংলাদেশ হওয়ার পরে ওটা একদম বন্ধ হয়ে গেছিল। হি ইজ দ্য মান হু স্টার্টেড ইট ইন 93, নির্মাণ স্কুলে কে খেলেনি? এভরি টেস্ট প্লেয়ার হ্যাজ প্লেড। এখনকার না, ধরো 10 বছর 5 বছর আগেকার সুমন টুমন সবাই খেলেছে। এভরিবডি প্লেড দ্যাট। তো দ্যাট হি স্টার্টেড। আর হি স্টার্টেড কমপ্লিটলি অন হিজ ওন, নিজের পয়সা খরচ করে। 2 বছর পরে আমরা একটা স্পন্সর পেলাম, গ্রিননেস ব্যাংক না কারা স্পন্সর করলো আর কি, টু অ্যান এক্সটেন্ট। তাও পুরোটা না, টাকার হয়তো 1/3 ওরা দিয়েছিল, বাকিটা উনিই দিতেন। আর তখন কিন্তু আমরা স্কুলগুলোতে লাঞ্চ দিতাম, কিডস দিতাম
ফুটবল বল দিতাম, ব্যাট দিতাম, এভরিথিং দিতাম যে ভাই তোমরা এসে খেলো প্লিজ। মানে এখনো স্কুল ক্রিকেট হয়, প্রাইম ব্যাংক সেটার স্পন্সর, বাট ওনারটা আমাদের কাছে মানে অন্যরকম লাগে কি জন্য, উনি আসলে বিনিময়ে কি পেয়েছিলেন এই ইনভেস্টমেন্টটা করে? একটা ম্যাসিভ ইনভেস্টমেন্ট ছিল। পেয়েছিলেন, হ্যাঁ, তাকে প্রেসিডেন্ট বানানো হলো ক্রিকেট বোর্ডের। ওটা তো একটা ওটা ওই সময় বিসিবির প্রেসিডেন্ট কি খুব বড় কোনো পদ না ছিল? না, বিকজ আমরা তখন ফার্স্ট ক্লাস ক্রিকেটও খেলি না, আমরা তখন কোনো ক্রিকেটই খেলি না, কোনো জাতের ক্রিকেটই না। আমরা ইউএমসির সাথে খেলতাম, হায়দ্রাবাদ ব্লুজের সাথে খেলতাম, এই খেলতাম। আমার মনে হয় ক্রিকেটের সাংগঠনিক বিষয়ে সবচেয়ে ভালো সময়টা ছিল ওয়ার উই গট রিয়েলি ইন্টারন্যাশনাল এক্সপোজার ওয়াজ বিটুইন 1996 অ্যান্ড 2001। আপনি দেখেন 1996, তুমি দেখো 1996-এ যখন সাবের প্রেসিডেন্ট হলো, then he said the first thing he said, let us apply for the test status, because আমরা তখন আমি হাসতে হাসতে বলেছিলাম, আর ইউ ক্রেজি, আমরা তো কোনো জাতেরই ক্রিকেটার না, আমরা কি টেস্ট বলে আসলে ভাই লেট আস পুট আওয়ার নেম দেয়ার, আমরা স্লটে যাই, লাইনে যাই আর কি, লাইনে পড়ি। তো উই আর ইন দ্য কিউ দেন, ইউ সি দে ক্যান থ্রো আস আউট, which was রাইট থিং। দেন আমরা সবাই মিলে এটাকে ঠিকঠাক করে আমরা অ্যাপ্লাই করি 1967-এ। তারপরে যে অ্যাপ্লাই করার পরেই 98-এ আমরা যে মিনি বিশ্বকাপটা করি এখানে, বিকজ অফ দি ফ্যাক্ট দ্যাট উই হ্যাড অ্যাপ্লাইড অ্যান্ড বিকজ আমাদের একটা ফ্রেন্ড জগুদা ডালমিয়া ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য আইসিসি, আমাদেরকে ওইটা দেওয়া হয় আর কি। ওরা যখন অ্যাপ্লাই করেছে, লেট আস সি হাউ দেয়ার অর্গানাইজেশন ক্যাপাসিটি ইজ, লেট আস গিভ দিস বিগ টুর্নামেন্ট টু দেম, দিল আমাদেরকে, অ্যান্ড উই ডিড ইট ভেরি ভেরি সাকসেসফুলি। জানো তুমি ওটা, দ্যাট ওয়াজ ওয়ান অফ দি বিগেস্ট থিং। ওর আগে 97-এ আমরা এসেই ইন্ডিপেন্ডেন্স কাপ করলাম, এর উই গট ইন্ডিয়া পাকিস্তান টু প্লে। তো দিস আর বিগ থিংস ইউ সি। তারপরে আমরা নিম্বাস ট্রফি করলাম, তারপরে আরেকটা ট্রফি করলাম, তারপরে একটা ম্যাচ করলাম এশিয়া 11 ভার্সেস ওয়ার্ল্ড 11 ঢাকায়, কতগুলো ইন্টারন্যাশনাল। আসল ভাই এই প্রসঙ্গে আসবো, আপনার সম্পর্কে 2-3টা কনফিউশন আমাদের মধ্যে আছে, আমি শিওর যে আপনি ক্লিয়ার করবেন। আপনি পূর্ব পাকিস্তান আমল থেকে খেলা শুরু করেছেন, একটা অপপ্রচার 2001-এর পরে আমি শুনেছি যে আপনি মুক্তিযুদ্ধের সময় আপনি অল পাকিস্তান আন্ডার-19 টিম খেলছিলেন শ্রীলঙ্কায়, না না বা তার আগে শ্রীলঙ্কায় কোনো ট্যুর ছিল? না, there was a match, there was a tour of Sri Lanka in October, which tour did not take place, হয়নি, বিকজ তখন ওই যে গণ্ডগোলের জন্য হয়নি। তখন আমি ঢাকাতে, I had just got married, হঠাৎ করে একদিন খবরের কাগজে দেখলাম যে I have been selected for the team, আসিফ ইকবাল is the captain and all that। আমি পাকিস্তানে যাইও নি, তারপরে তো ট্যুরই ক্যান্সেল হয়ে গেল। বাট তখন যদি যাওয়া হতো, আই হ্যাড এ ডিফারেন্ট প্ল্যান। এনিওয়ে, লেটস নট টক অ্যাবাউট দ্যাট প্ল্যান, আমি কী করতাম কি না করতাম, বাট ওই ট্যুরটা হয়নি আর কি। আপনি কি কোনোভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন? নেভার। তুমি দেখো, জিজ্ঞেস করো, আই ট্রাইড মাই বেস্ট টু হেল্প। জুয়েল ওয়াজ মাই ফ্রেন্ড, জুয়েল ইউজ টু স্টে ইন মাই হাউস, বোদি ইউজ টু স্টে ইন মাই হাউস, Kazi Kamar used to stay in our house. I used to drive them out. I used to collect. Anyways, those are stories. তারা এখন কেউ বাঁচে এটা তো নেই। ডকুমেন্টেডও, আনিসুল হকের একটা উপন্যাসে বই আছে, মা পড়লেই বোঝা যাবে। সো আমি কেন প্রসঙ্গটা আনলাম যে আপনাদের মধ্যে একটা এই যে পেছনে ছুরি মারার একটা প্রবণতা আমার ক্যারিয়ারে আমি দেখেছি। অকারণে মানুষ একজন আরেকজনের বদনাম করে, মানে ওয়াই, মানে আপনিও I have সংগঠক, আরেকজনের সংগঠক। I have no ideas. I have no ideas at all. কেন করে? But I mean, আমার যারা ফ্রেন্ড ছিল, যারা জানে, they will always say what I tried to do. It's a very humble thing that I did. It's not a very big thing. যতটুকু মানে আমাকে বলা হয়েছিল তখন যে জুয়েলি ছিল যে ডোন্ট কাম উইথ আস, আমাদের সাথে যুদ্ধতে আইসো না, ইন্ডিয়া যাও না, বিকজ ইউ জাস্ট গট ম্যারিড। আই জাস্ট গট ম্যারিড ইন ফেব্রুয়ারি 71 আই গট ম্যারিড। তো ওই জন্যই ওয়াজ দ্য মেইন থিং। বাট আমার অনেক সময় মনে হয় হয়তো গেলে ভালো হতো আর কি, হয়তো গেলে আই ডোন্ট নো, মানে এতগুলো সুযোগ আমার কাছে আসতো তখন না, তখন হয়তো আমি অন্যদিকে চলে যেতাম, হয়তো রাজনীতির দিকে চলে গেলাম। আমি একজন মানে বিরাট আপনার পারিবারিকভাবেই তো আপনার অনেক লিবার্টি ছিল, পড়াশোনার বাইরেও আপনাকে খেলার সুযোগ দেওয়া হয়েছে, এবং তেজকুনিপাড়া আপনার যে বাড়িটা, আমার কাছে মনে হয় যে কোনো একটা গেরিলা ওয়ারফেয়ারের জন্য একটা ভালো হাইড আউট জায়গায়, তাই না? মানে আপনার বাসার সামনে উঠান, দোতলা, 3তলা বোধ হয় ছিল, 3তলা, তাই না? ওটা বিক্রি করে দিয়েছেন? না, বিক্রি হয়নি এখনো। আচ্ছা,
মানে ওই এটা অ্যাকচুয়ালি এটা প্রসঙ্গটা আনলাম যে এগুলো কিছু অপপ্রচার আছে সেগুলো ক্লিয়ার হওয়া দরকার। আর আরেকটা শুনেন, হলো যে মানুষ অপপ্রচার করবেই, এটা কোনো কোনো ব্যাপার না। আই টেক ইট ইন মাই স্ট্রাইড। যারা জানে তারা জানে, আর যারা জানে আমি খুশি যে তারা জানে, যে তারা সঠিক জিনিসটা জানে। আর যারা জানে না তারা হলো দুর্বল লোক, তারা দে হ্যাভ সামথিং টু হাইড দেমসেলভস আর কি, যারা এসব কথা বলে আর কি, প্রবাবলি। আর আমার একটা ব্যক্তিগত কৌতূহল আশরাফুল ভাই, আহমেদ সাজুল ববি অত্যন্ত মানে আমরা সবার সঙ্গে খুব ক্লোজ, আমার অত্যন্ত ক্লোজ। তার সঙ্গে আপনার একসঙ্গে খুব ভালো, আপনারা দুজন একসঙ্গে বোর্ডে ছিলেন। হোয়াট হ্যাপেন্ড ইন বিটুইন যে I have no idea. If you ask me, that is the one of the things that still puzzles me absolutely. আমি puzzled হয়ে যাই যে ব্যাপারটা কি হলো। Bobby was like my আপন ভাইয়ের মতো নাকি। He was so close to me. He was আমার বিপদে আপদে যখন সব সময় ও আমার পাশে ছিল আর কি। অলওয়েজ। হঠাৎ করে ওর মাথায় কি হলো আমি বুঝলাম না। সামথিং অর দি আদার, কেউ হয়তো ওকে কিছু বলেছে, কিংবা কেউ হয়তো কোনো কারণ আছে, হয়তো আমারই দোষ, হয়তো মেবি, আই ডোন্ট নো। বাট ওটাও খুলে আমাকে কোনো সময় বলেনি যে আসল ভাই এটা আপনি যে করছেন এটা আপনার করা উচিত হয় না, এই জন্য আই এম ভেরি ম্যাড অ্যাট ইউ, বিকজ আই থট আই হ্যাড এ রিলেশনশিপ উইথ হিম লাইক দ্যাট। বলেনি আমাকে কোনো সময় এমনি। আর আজ পর্যন্ত আমি আই জাস্ট ডোন্ট নো ওয়াই। আমি অনেকজনকে হু আর ক্লোজ টু হিম জিজ্ঞেস করি আমি যে এই ববিকে জিজ্ঞেস করে তো ব্যাপারটা কি হয়েছিল, ও কেন আমার উপরে হঠাৎ খেপে গেল, এই করলো। যে হ্যাঁ, অনেকে আমার উপরে অনেক সময় খেপেছে, আমার অনেক কাছের লোকরাও খেপেছে অনেক সময়, বিকজ হয়তো আমি তাদের মত মতন কিছু করিনি, কিছু হয়তো হয়তো আঘাত দিয়েছি তাকে, তাদেরকে কোনোভাবেই। বাট ববিরটা এটা ইজ এ রিয়েলি এ মিস্ট্রি টু মি। অ্যান্ড ঠিক আছে, আই মিস টকিং টু হিম সিরিয়াসলি। আমি ওর সাথে আমার যেটা সম্পর্ক ছিল, আই মিস দ্যাট। এখন নেই ফর দি লাস্ট 30 বছর হয়েছে, এখন প্রায় 25 বছর। আমি আপনাকে ছোট্ট একটা ঘটনা বলি, ওইটাও একটা কারণ হতে পারে। 2001 সালে নিজামুদ্দিন চৌধুরী বোর্ডের সিইও, যে তার বিয়ে শুটিং কমপ্লেক্স যেখানে আপনি গাড়ি থেকে নেমেছেন, কোইন্সিডেন্টালি ববি ভাই আর আমি আপনার পেছনেই ছিলাম। ববি আপনাকে সালাম দিয়েছিলেন, আপনি ওদের খেয়াল করেননি, অন্যদের সঙ্গে যাচ্ছিলেন। অ্যান্ড হি রিয়েক্টেড আনলাইক ববি ভাই, যে আমাকে বললেন যে দেখছো এখন চেনেও না। ওটা বোর্ডের ওই ঝামেলার পরপরই। আমি জানি না সেটাই একমাত্র ইস্যু কিনা, হতে পারে, I don't know, I don't know. মানে উনি হি ফেল্ট যে আপনি ইগনোর করেছেন তাকে। যদি ওটা ফিল করে থাকে, আমি দুঃখিত, বিকজ আই ডিড নট ডু ইট অন পারপাস। ইফ আই উড নেভার ডু ইট অন পারপাস টু ববি, বিকজ ববি ইজ ভেরি ভেরি ক্লোজ টু মি। আই ইউজ টু টক টু ববিজ ফাদার অল দ্য টাইম, ববির বাবা আসতো ক্রিকেট খেলা দেখতে, উপরে বসতো, আমি তার পাশে গিয়ে বসতাম, তার সাথে কথা বলতাম। বিকজ আমার বাবা, ওরা আমার বাবাকে তারা ভাই বলে ডাকতো, বড় ভাই বলে ডাকতো। আমাদের উই আর ফ্রম দি সেম ডিস্ট্রিক্ট, তো আমাদের একটা সম্পর্ক ছিল আর কি। ববি, ইফ আই ডিড দ্যাট অ্যান্ড ববি ইজ অফেন্ডেড, আই এম সরি। আই এম ভেরি সরি দ্যাট আই ডিড দ্যাট, বাট আমি ওটা ইন্টেনশনালি হয়নি। আরেকজন আছেন মিস্টার মাহবুব আনাম, তিনি বলেছেন আমার এখানে বলেছেন যে আমাকে আশরাফুল ভাই বোর্ডে নিয়ে এসেছেন। কিন্তু আমার থ্রু আউট মাই ক্যারিয়ার আই ফেল্ট যে মানে যেই ট্রাস্টটা থাকার কথা ছিল, মানে আপনার এবং তার, সেটা কি ছিল শেষ পর্যন্ত? আমি ঠিক জানি না। মাহবুব আনাম ইজ এ ভেরি দক্ষ অর্গানাইজার, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এটা সত্যি যে আই হ্যাড ব্রট হিম টু ক্রিকেট, আই সেড, বিকজ আমাদের তখন মোহামেডান ক্লাব থেকে একজন দরকার ছিল। সাবির বলেছিল একটা মোহামেডান ক্লাবের একজন লোক দরকার, অ্যান্ড আই থট হি ওয়াজ মোহামেডান ক্লাবের যে যারা অর্গানাইজার ছিল, হি ওয়াজ দি বেস্ট অমংস দেম। শিক্ষিত ছেলে, ইঞ্জিনিয়ার ছেলে, কামস ফ্রম এ ভেরি গুড ফ্যামিলি, এভরিথিং ইজ রাইট ফর হিম আর কি, টু বিকাম এ গুড অর্গানাইজার, অ্যান্ড হি ওয়াজ এ গুড অর্গানাইজার। হয়তো পরের দিকে ওয়ান অফ দি রিজনস কুড বি দ্যাট হি ওয়াজ টু ক্লোজ টু মোহামেডান ক্লাব, হয়তো or too close to a certain গোষ্ঠী who were against Sabir or against the regime at that time. হয়তো I don't know, হয়তো এই কারণে হতে পারে। বাট আমি কোনোদিন কাউকে অবহেলা করে কিংবা ইচ্ছা করে যে ওকে বাদ দিলাম, ওকে সামনে আনলাম না, এটা আমি আমার জানার মধ্যে করিনি। হয়তো অজান্তে যদি করেছি, এগেইন আই এম সরি। আমার কাছে মনে হয়েছে যে আমি তো অনেকদিন মাশাল্লাহ সব সংগঠকই যারা বোর্ডের ওই যে প্রেসিডেন্টের পরেই যিনি, তারা সবসময় চেষ্টা করেছেন সাংগঠনিকভাবে টু বিট সৈয়দ আশরাফুল হক।
প্রবলি আপনি একটা বেঞ্চ মার্ক, আমি জানি না কি কারণে, বিকজ আমি বিলিভ করি যে তার বেস্টটা করবে, বাট আপনার সঙ্গে একটা নীরব প্রতিযোগিতা ছিল, যদিও আপনি বাংলাদেশ ক্রিকেটে তখনও ছিলেন না। সো ওই জায়গা থেকে কি কোনো সমস্যা তৈরি হয়েছে ব্যক্তিগত পর্যায়ে, যে দূরত্ব তৈরি হওয়া এরকম কিছু? আমি কিন্তু এমনি কোনো সময় মনে করিনি যে আমার আমি একটা প্রতিযোগিতার অংশ। আমি মনে করি আমি সবসময় চেষ্টা করেছি টু দ্য বেস্ট অফ মাই এবিলিটি যে কাজ করতে ফর বাংলাদেশ ক্রিকেট এবং কাজ করতে ফর মাই প্রেসিডেন্ট অবভিয়াসলি। তো ওটাতে যদি কেউ কিছু মনে করে, আর কেউ যদি মনে করে যে আমি ধরাছোঁয়ার বাইরে, হুইচ ইজ এ রং থিং, যেটা আমি মনে করি আর কি। বিকজ আমি আমার প্রেসিডেন্ট, আমাদের বোর্ডের প্রেসিডেন্টদেরকে আমি কোনো সময় মনে করিনি ধরাছোঁয়ার বাইরে। আমি সবসময় মনে হচ্ছে আই হ্যাভ অ্যাক্সেস টু দেম, আই ক্যান হ্যাভ অ্যাক্সেস টু দেম। আমি ওদেরকে যে কোনো সময় টেলিফোন করতে পারি, যে কোনো সময় গিয়ে জিজ্ঞেস করতে পারি যে এখন কী করা উচিত, কী না করা উচিত। আর যদি কেউ যদি মনে করে যে আমি আশরাফুল হকের কাছে আমি যেতে পারবো না, হুইচ ইজ এ রং থিং। এভরিবডি ওয়াজ ওয়েলকাম টু কাম। আমার যে এসিসি অফিসে মাই ডোর ওয়াজ অলওয়েজ ওপেন। আপনি বুলবুলকে জিজ্ঞেস করবেন, এনিবডি এলস, যে মাই ডোর ওয়াজ অলওয়েজ এনিবডি কামিং ইন, আসো ভাই কথা বলো, অলরাইট। তো এইসব অলওয়েজ ছিল আর কি। তো এখন যদি কেউ যদি মনে করে অমনি, তো আমি আমার কিছু করণীয় নেই। আসলে ভাই, আপনাকে মাহবুব ভাই বলছিলেন যে প্রেসিডেন্ট বক্স থেকে আপনাকে চলে যেতে বলা হয়েছিল কোনো একটা ম্যাচে, আপনি গিয়েছিলেন, আপনাকে চলে যেতে বলা হয়েছিল, ঘটনা সত্যি? হ্যাঁ সত্যি। কি হয়েছিল আসলে? আই ডোন্ট থিঙ্ক উই শুড ডিসকাস দিস এটা এখানে, বিকজ আমার মনে হয় এটা ইজ আ ভেরি পেটি থিং। একজন আমাকে পছন্দ করে না, বলেছে ভাই আপনাকে দরকার নেই, আপনি যান। উনি কি বোর্ড পরিচালক ছিলেন নাকি সাব হতে পারে, আই কমিটি? ডোন্ট নো। কেউ ছিল আর কি, যে হোক মানে বলেছিলেন। এটা subordinates- আমাকে অনেক আঘাত করেছিল অ্যাকচুয়ালি, মানে বিকজ আই ফেল। আমি কোনটা বলতে চাচ্ছি, যে কোনো বোর্ড পরিচালক করেছিলেন সরাসরি নাকি কাউকে পাঠিয়ে এটা না করেছিলেন? না, মানে subordinate কাউকে পাঠিয়ে করেনি। এটা অতটাই ছিল আমার জন্য আর কি। আমার মনে হয় না যে এটা সিকিউরিটি গার্ডকে বলবো যে ওনাকে বের করে দাও। এটা মনে হয় না আমাকে কেউ করবে আর কি। আর যদি কেউ করে, মানে ওইভাবে হয়নি। বাট যাই হয়েছিল, ইট ওয়াজ এ বিগ ব্লো টু মি। ওর পরে আমি অনেক বছর যাইনি স্টেডিয়াম, যেতামই না। তারপরে when we did the Asia Cup, I had to go because আমি ACC CEO, I have to be there. তাই জন্য গিয়েছিলাম আর কি, আদারওয়াইজ I wouldn't go. এই প্রতিহিংসা কেন? আমি ঠিক বলতে পারি না। এটাও আপনি আর কি কি কখনো হঠাৎ বোর্ড করে- প্রেসিডেন্ট বা বোর্ডে ফিরতে চেয়েছিলেন কখনো? মনে হয় না আমার মনে হয় না। বাংলাদেশ বোর্ড দেখেন, I was বাংলাদেশ বোর্ড থেকে যাওয়ার পরে I became the CEO of the ACC. এটা একটা বিরাট ব্যাপার আর কি। এটা ওর পরে আবার বোর্ডে ফেরত আসা as পরিচালক or something, it's absurd. আমি আপনাকে একটা কথা বলি স্ট্রেট, যে এই কিছুদিন আগে ইন্ডিয়া পাকিস্তান আর এই ওয়ার্ল্ড কাপ নিয়ে যখন গন্ডগোল হয়, তখন আমাকে বলা হয়েছিল, বুলবুল যখন প্রেসিডেন্ট, বুলবুলের অজান্তে কিংবা জানা মতে, আই ডোন্ট নো, আই ওয়াজ অ্যাপ্রোচ বাই দ্য গভর্নমেন্ট, বাই দ্য বাংলাদেশ গভর্নমেন্টের, যখন সে একজন যে ক্রিয়া উপদেষ্টা আসিফ নজরুল স্যার। যাই হোক, আমার মনে হয় তখন আসিফ নজরুল, সে আমাকে মেসেজ পাঠিয়েছে থ্রু হিজ সেক্রেটারি টু প্লিজ কাম টু ঢাকা অ্যান্ড জয়েন ইন দ্য বোর্ড অ্যান্ড হেল্প দেম টু সলভ দিস প্রবলেমস আর কি, বুঝছেন। তখন আমি তাকে বলেছিলাম যে না, আই ডোন্ট ওয়ান্ট টু, বিকজ আই ডোন্ট থিঙ্ক ইট ইজ দ্য রাইট টাইম ফর মি টু কাম টু দ্য বাংলাদেশ বোর্ড এগেন। আর আমার যে কানেকশন এই সেই, I don't think it is possible for me to come and join Bangladesh Cricket Board now and solve this huge problem. This problem has been created basically by the আমাদের যে স্পোর্টস অ্যাডভাইজার তখনকার ছিল এবং বুলবুল, বিকজ কোনো মতেই এটা বলা উচিত হয় না দ্যাট উই উইল নট গো টু ইন্ডিয়া টু প্লে। You cannot, IPL or a World Cup are two different things. IPL is a domestic tournament. World Cup is a World Cup. The security and everything else is completely different. Plus আমাদের তখন আর কি আমাদের একটা রাজনৈতিকভাবে আমার যেটা মনে হয়, there was a distance between India and Bangladesh, and we walked into that trap. ওইখানে RSS আর ওইখানে যা ওই যে আপনার বিজেপির গ্রাউন্ড লেভেলের যারা লোকরা যা বলেছে, যে বাংলাদেশ এলে উই উইল প্রোটেস্ট করবো, পিচ খুলে দিব, উই ওয়াকড ইনটু দ্য ট্র্যাপ।
এটা তো ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো সময় বলেনি, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কোনো সময় বলেনি যে প্রবলেম উইথ সিকিউরিটি, বলেনি। বলেছে কে? আরএসএস, একটা পলিটিক্যাল পার্টি। ইটস লাইক আমাদের এখানে সর্বহারা পার্টি কিংবা সামাদা পার্টি সেই দিন আমরা ওইটা আসলে মারি দেবো। এটা তো হলো না। দিস ইজ নট দ্য গভর্নমেন্ট স্ট্যান্ডস। সো আমাদের ওটা না খেলে আমাদের এতটা ক্ষতি হয়েছে, যেটা আমি মনে করি মোর সো ফর দি প্লেয়াররা একটা ওয়ার্ল্ড কাপ খেলা পরে প্লেয়ার, I was a player. For me, at that time, to play a first class match, at that time to represent Bangladesh or to represent তৎকালীন East Pakistan team or to represent my school was a huge thing, বুঝলেন? আর এখন যদি আমি এত বছর 2 বছর 3 বছর প্র্যাকটিস করলাম to play in the Bangladesh team, to play in the World Cup, suddenly I'm told that I cannot play. Can you imagine ওর মেন্টাল আর ওর একটা সেটব্যাক যে হয়ে যায়, এটা আমরা চিন্তা করি না। We always think about the political effects of it, or আমাদের কোনো লাভ হলো কি না লাভ হলো। আরে বেটা, ক্রিকেটারদের কথাও চিন্তা করো। পাকিস্তান তো খেলেছে, যারা পাকিস্তান তো আমাদের exactly, সবচেয়ে বড় এলাই ছিল। আমাদেরকে উলিয়ে দিয়ে তারা খেলে গেছে, কিন্তু this is again politically we have been defeated also. বাট এই বোর্ডরুম গেম যদি বলি, বাংলাদেশের আপনার টেস্ট পাওয়ার 90s ওই সময়টায় একদমই বাংলাদেশ প্রিপেয়ার ছিল না। মানে ওই সময় তো আপনারা উল্টো খেলেছে, বাংলাদেশ কিন্তু উল্টো খেলেছে, অনবোর্ড করেছে সব বোর্ডগুলো, বাইরে যে যারা চাচ্ছিল না। আর এখানে বাংলাদেশ উল্টো ওই ট্র্যাপে পা দিল। মানে কোথায় আপনি ভোট আদায় করবেন আপনার পক্ষে, দেন আপনার ভোটটাও আপনি ফরফিট করে দিলেন। Exactly. As I said, we walked in the trap, and we walked into the trap against. We were fighting against. আমি বলবো, we were আপনার খেও করেছিলাম, ছোট করেছিলাম to the biggest cricket board in the world. India is now the biggest cricket board. There is no doubt about it. They call the shots because they are the most powerful cricket-wise, because they contribute the highest amount of মানে money. Financially, they are the most strongest. So it's no point fighting against them. You should never fight against the administration. আমি যদি গভর্নমেন্টের এগেইনস্টে ফাইট করি, আমি হারবই। So you should never fight against the administration. এবং বেসিক্যালি যে কোয়েশ্চেন হচ্ছিল, আমি প্রথম দিনই একটা স্টান্স নিয়ে নিয়েছি, একটা নেগোসিয়েশনে টাইম দেওয়া উচিত। সব কিছুতেই নেগোসিয়েশন, কথাবার্তা বললেই ঠিক হয়ে যায়, টাইম হওয়া উচিত। আমি টাইম না দিয়ে আমি প্রথম দিন বলে ফেললাম যে আমি যাব না, নো করে ফেললাম। আমার প্রথম দিন বলা উচিত ছিল আমরা চিন্তা ভাবনা করতেছি, আমরা কথাবার্তা বলতেছি, কথাবার্তা বলে যদি আমরা মনে করি যে পরিস্থিতি ঠিক আছে যাব, আর যাব না। আমি যে প্রথমেই একটা স্টান্স নিয়ে নিই যে যাব না, ওটা কিন্তু হ্যাঁ করা চায় না। দেখেন আপনি, আমরা 2000 এই যে ইন্ডিয়ার পাকিস্তানের ভিতরে যে এত গন্ডগোল, এত সব কিছু নিয়ে, জিয়াউল হক সাহেব কিন্তু পাকিস্তানে যখন প্রেসিডেন্ট ছিল, হি উইদাউট অ্যানাউন্সিং 2 দিনের নোটিসে সে ইভেন্ট টু জয়পুর টু ওয়াচ এ ক্রিকেট ম্যাচ। ওর কিন্তু আগে ওদের যুদ্ধ লাগে আর কি। ওই যে ক্রিকেট ম্যাচটা দেখতে গেছে, সে বলেছে ইন্ডিয়ান গভর্নমেন্টকে, আই উইল গো অ্যান্ড ওয়াচ দ্য ক্রিকেট ম্যাচ। ওখানে তো ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাড টু সে ইয়েস, তো গেছে। দেন দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হ্যাড টু বি দেয়ার বিকজ হেড অফ দ্য স্টেট ওয়াজ কামিং। ওখানে একটা সম্পর্ক হয়ে যায়। এই যে কার্গিলে গন্ডগোল হচ্ছিল ইন 2001 ওর ওই সময়টায় 4 গিয়েছিল ইন্ডিয়া। আমরা 2003-তে ইন্ডিয়া গেছে অন এ ট্যুর, which the ACC had a lot to do with it also. Jagmohan Dalmia সাহেব had a lot to 2003-তে ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়া পাকিস্তানে গেছে। আতুল বিহারী বাজপেয়ী was the Prime Minister of India. সৌরভ গাঙ্গুলি was the captain. সৌরভকে এবং প্রত্যেকটা প্লেয়ার অফ দ্য টিমকে দিল্লিতে আসতে বলেছে যাওয়ার আগে, 2 দিন যাওয়ার আগে। they were going from দিল্লি টু লাহোর। সে রিসেপশনে বলেছিল যে you are going to Pakistan, I don't know what will happen on the field of play. What I want you boys to do is win the heart of the Pakistanis. ওদের মন যেত, তোমরা ফিল্ডে হারও যেত, I don't mind, but win their hearts. This is called politics, this is called board game, this is called cricket diplomacy. এটা শেখা লাগবে। কিন্তু আপনার কি মনে হয় না তারপরেও, ওকে ইন্ডিয়া সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়াল মানে যে ফাইন্যান্স জেনারেট করে ক্রিকেটে, বাট ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তারা একটু বেশি আর্ম ফ্লেক্সিং করে, হ্যাঁ। তো দেন ইউ হ্যাভ টু কাউন্টার দ্যাট থ্রু আদার থিংস।
You have to counter that through other things. You cannot counter them by saying that আমি যাবো না তোমার এখানে খেলতে। ইন্ডিয়া যদি বাংলাদেশে না আসে, it is loss of কার লস? ইন্ডিয়া লস না, কিন্তু বাংলাদেশের বাংলাদেশের loss. We lose a huge amount of income, which we cannot afford. বললাম তো, সব কিছুতে একটা কথাবার্তা বলে কিন্তু সব ঠিক করা যায়, বুঝলেন? আমাদের দেশে ইন্ডিয়া আসেনি আগে, কতবার এসে they have to play the first test match over here. ইন্ডিয়া, আমি আপনাকে বলি, ইন্ডিয়া আর যখন আমাদের টেস্ট স্ট্যাটাসের জন্য আমরা অ্যাপ্লিকেশন দিই, ডু ইউ নো হু প্রপোজড আস? আমাকে প্রপোজ করেছে কে আমাদের অ্যাপ্লিকেশনে? আপনি বলছেন ইন্ডিয়া না? ইন্ডিয়া টোল্ড মি, জগমোহন ডালমিয়া টোল্ড মি, আশরাফুল তুমি ইন্ডিয়ারে প্রপোজ করতে বললে, আমরা তো আছি তোমাদের সাথে, অ্যাজ লং অ্যাজ আই এম হিয়ার আই এম গোনা ভোট ফর ইউ। তুমি পাকিস্তান গেট পাকিস্তান অন বোর্ড। তাহলে আমাদের একটা ওখানে আইসিসির কাছে বলা থাকবে যে দে ওয়ার ওয়ান্স এ পাকিস্তান ইজ সাপোর্টিং দেম, সো পাকিস্তান নোজ দ্যাট দে হ্যাভ দ্য এবিলিটি টু প্লে দ্য গেম। এটা আমাদের কেসটাকে জোর করবে। দেন উই আস্ক পাকিস্তান টু প্রপোজ, এন্ড পাকিস্তান প্রপোজ, ইন্ডিয়া সেকেন্ডেড। খেলা খেলতে হবে, ইউ হ্যাভ টু প্লে দ্য গেম অ্যাজ ইট কামস। আর কি যখন when we had the vote in 1999 বাংলাদেশের টেস্ট সম্বন্ধে, 5টা দেশ আমাদের পক্ষে ভোট দিয়েছে, 4টা দেশ দেয়নি। 4টা দেশ দেয়নি বলে our application, our status was not given. আমরা 4টা দেশটা কে আমরা জানলাম, 4টা দেশ জানলাম, তো 4টা ভোট তখন তো দেয়নি। জানা সহজও ছিল কোন 4টা ভোট না, দেবে না, তখন- বিকজ দেওয়ার মানে তখন বর্ণবাদের মতো শোনায় ইংল্যান্ড অস্ট্রেলিয়া আপনাকে ভোট দেবে না, নিউজিল্যান্ড দেবে না। হ্যাঁ, নিউজিল্যান্ড ভোট দেবে না, অস্ট্রেলিয়া ভোট দেবে না, ইংল্যান্ড ভোট দেবে না, সাউথ আফ্রিকা ভোট দেয়নি, বাট দে ওয়ার সারপ্রাইজড দ্যাট ওয়েস্ট ইন্ডিজ আমাদেরকে ভোট দিয়েছে। আমরা 5টা পেয়েছিলাম। 5টা পেয়ে আওয়ার আর্গুমেন্ট ওয়াজ ওয়েস্ট ডেমোক্রেটিক্যালি। ইন্ডিজের ভোটটা কিভাবে পেলেন? ওয়েস্ট ইন্ডিজের টিম এসেছিল না, একটা আন্ডার এ টিম, Early 90s 1999, হ্যাঁ, ইয়ান বিশপ ছিল ওটার ম্যানেজার বোধ হয়, না কোচ ছিল, সামথিং লাইক দ্যাট। যাই হোক, তো দ্যাট ওয়াজ এ ভেরি 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 গুড ট্রিপ দ্যাট দে হ্যাড আর কি। তারপরে ওই সব কিছুই হয় আর কি কথাবার্তা বলে, আর কি প্রেসিডেন্টের সাথে কথা বলে এই করে। দেন উই টু গেট দ্য আদার্স অন, আমরা কিন্তু চুক্তি করলাম এগেন্স উইথ সাউথ আফ্রিকা, উইথ অস্ট্রেলিয়া। আমরা চুক্তি করলাম দোনোটা দেশের সাথে অ্যাজ স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট পার্টনার হিসাবে, এমওইউ করলাম। যখন আমরা এমওইউ করলাম ওদের সাথে, দে বিকেম আওয়ার স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট পার্টনার। যখন পার্টনার হয়ে যায়, আমি কি পার্টনারের এগেন্সে ভোট দেবো? নো ওয়ে। তাহলে তো আমি নিজে বলছি যে না, আমি পার্টনার হয়েছি, বাট দে আর হরেবল। এটা হতে পারে না। সো দ্যাটস হাউ ইউ গেট দ্য ভোট, দ্যাটস হাউ ইউ ডু রিলেশনশিপ। এনিওয়েজ, এখন বাট আই হোপ এভরিথিং উইল বি অলরাইট। আশা বলবে তখন তো ওই টেস্ট রেসের ব্যাপারটা তো পুরোপুরি এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সাকসেস ছিল। আমার যতদূর মনে পড়ে তখন ফার্স্ট ক্লাস ক্রিকেট বাংলাদেশে ছিল না, যে ক্রিক সারফেসে খেলা হতো, মাঠের ইনএডিকুয়েট মাঠ ছিল। আমরা কি এখন বলতে পারি যে ইট ওয়াজ টোটালি অ্যাডমিনিস্ট্রেটিভ সাকসেস? I wouldn't say it is totally administrative success. It was a success because সাবের, as I said আগে বারবার আমি একজনের কথা এতবার বলছি, মানে ভাঙ্গারে করের মতো মনে হয়। But সাবের had the acumen. He was a politician, তো সাবের was a politician, লেখাপড়া করেছে, politician. He knew how to proceed on politically যে এইগুলো হয়, and he did an excellent job. His PR was good. His paperwork আমরা করেছি, হ্যাঁ। লবিং করেছি, অনেক লবিং, অনেক স্টেজে অনেক লবিং করা হয়েছে। ইন্ডিয়ার সাপোর্ট ওয়াজ দেয়ার, পাকিস্তানের সাপোর্ট ওয়াজ দেয়ার, শ্রীলঙ্কার সাপোর্ট ওয়াজ দেয়ার। আর উই ওয়ার ফর্চুনেট যে at that time ডালমিয়া সাহেব ওয়াজ দি প্রেসিডেন্ট অফ দি আইসিসি আর কি। দ্যাট ওয়াজ তখন সরকারও বোধহয় অনেক বেশি এনথুজিয়াস্টিক ছিল এই ব্যাপারে। হ্যাঁ, সরকারও ছিল, তৎকালীন সরকার তো থাকবেই। সরকার যখন দেখছে যে একটা আমরা একটা সুযোগ ভালো তৈরি জিনিস, হয়েছে। সুযোগ, ওটার তো অ্যাডভান্টেজ নেবেই, যে কোনো সরকার থাকলে নেবে আর কি ওটা। সাবির ভাই না আপনি বেশি ভিশনারি ছিলেন টুয়ার্ডস ক্রিকেট? বিকজ একটা ঘটনা কি, আপনি যেটা বললেন সাবির ভাই টেস্ট রেস চাচ্ছিলেন, আমার মনে আছে যে উনি টেস্ট রেসের পর বলেছিলেন যে এটা টেবিল গেমের জয়। তখন আমি তরুণ সাংবাদিক, আমরা খুব বিরোধিতা করেছিলাম, ওনাকে অনেক সমালোচনা করেছিলাম যে এটাকে কেন বোর্ডের সাফল্য বলা হচ্ছে, মানে টেবিল গেম বলা হচ্ছে। এখন বিশ্বাস করি যে অ্যাকচুয়ালি ওই সময় সাংগঠনিক যে বিষয়টা ছিল ওটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের গ্রাউন্ড লেভেলে যেটা ছিল তার চাইতে। উনি 2001 সালে জিম্বাবুয়েতে আমাকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, আমি তখন জনগণকে কাজ করি।
যে আমরা 2011-তে আমরা বিশ্বকাপ হোস্ট করব 2001-এ। তো আমি পরদিন আমি স্বাভাবিক এত বড় একটা স্টোরি, বড় একটা হেডলাইন করলো আমার পত্রিকায়, লিড নিউজ হলো। পরদিন দেখি উনি দেশের সব মিডিয়াকে বলছেন যে এটা মিথ্যা কথা, আমি এটা বলিনি, এই ধরনের কথা বলিনি। হয়তো সেন্সিটিভ ছিল ইস্যুটা, কিন্তু উনি কিন্তু আমাকে ইন্টারভিউতে বলছেন 2011-তে কিন্তু বাংলাদেশ কো-হোস্টও হয়েছিল। আমি যে ফোর্থ সাইডের কথা বলছি, একটা সংগঠকের তো এটা খুব ইন্টিগ্রাল একটা পার্ট, মানে এটা ইট হ্যাজ টু বি দেয়ার। দেখেন তখন হি নিউ দ্যাট 2011 হবে, বিকজ at that time তখন তো মিস্টার ডালমিয়া had just left মিস্টার প্রেসিডেন্ট 2001-এ, বাট একটা সাইকেল ছিল, বুঝলেন, এভরি 8 ইয়ার্সে কী হবে কী না হবে, এবং একটা নির্দিষ্টভাবে বলা হতো ঠিক আছে ওই সময় এইটা ওয়ার্ল্ড কাপটা হবে, এরা হোস্ট হবে, এরা হোস্ট, ওটা অনেক সময় অ্যানাউন্স করে না। বাট সাবের বিং দ্য এক্সিকিউটিভ বোর্ড, হি নিউ দ্যাট আমাদের নামটাও স্লট করা হয়েছে ফর 2011-এ। আমরা 2011-এ হয়তো উই ওয়ার দ্য কো-হোস্ট উইথ ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, বাট আমরা একটা মেয়েদের ওয়ার্ল্ড কাপ করেছিলাম হয়তো ওর আগে পিছিয়ে কিছু, ওগুলো সব আগে থাকতে স্লটেড হয়ে যায়। তো মানে আমরা তখন জানতাম না আসলে। প্রেসিডেন্ট নোজ আর কি, প্রেসিডেন্ট মোটামুটি জানে আর কি কখন কি হতে পারে আর কি, পরে এটা চেঞ্জ হতে পারে, বাট একটা টেন্টেটিভ একটা প্রোগ্রাম সেট হয়ে যায় আর কি। আর আমাদের এই যে আপনি দেখবেন যে আইসিসির সাইকেলটা হলো 8 ইয়ার সাইকেল আর কি, 8 বছরে ওরা দুটো ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ, দুটো T20 ওডিআইস, আর টেস্ট চ্যাম্পিয়নশিপ তখন ছিল না, টেস্ট চ্যাম্পিয়নশিপ হলো। তো ওই কমার্শিয়াল রাইটসটা বিক্রি করা হয় ফর এভরি 8 ইয়ার্স আর কি, বান্ডেল হিসাবে। তো এভরিবডি নোজ ওই 8 বছরে কী হবে, এভরিবডি নোজ, বিকজ দ্যাটস ইন দ্য কমার্শিয়াল এগ্রিমেন্ট। আর অন্যগুলো যে এফটিপি, যে ফিউচার টেস্ট প্রোগ্রাম, এগুলো যা হয় আর কি, এগুলো সব আগে থাকতেই হয়ে যায় আর কি। ধরেন এই 8 বছরে তো হয়ে যায়, এই 4 বছর হওয়ার পরে নেক্সট 8 বছরের উপরে কাজ করা শুরু হয় আর কি। তো 6 বছর পরে, 7 বছর পরে ইটস নোন আর কি, 8 বছর পরে গিয়ে অ্যানাউন্স হয় আর কি। বাট এভরিবডি নোজ আর কি কোথায় কি হতে পারে আর কি, চেঞ্জ হয় একটু। আসল ভাই, এখন আমরা জানি যে কমার্শিয়াল বিষয়গুলো কি, মিডিয়া রাইটস, তারপর টিম স্পন্সর। বোধহয় আপনার সময় প্রথম বাংলাদেশ টিম স্পন্সর পেল, মিডিয়া রাইটও একটা সিরিজের জন্য বিক্রি হলো ইন্ডিয়া যখন এসেছিল আর কি, ইনাগুরাল টেস্টে। না, তারপরে ওটা বিক্রি হয়েছিল ফর 4 ইয়ার্স। না, ওই জার্নিটা আমি বলতে চাচ্ছি যে ইট ওয়াজ নিউ টু দ্য ওয়ার্ল্ড ইভেন্ট, মানে প্রবাবলি সাউথ আফ্রিকা সবচেয়ে ভালো জানতো যে মিডিয়া রাইট বিক্রি করে, যেটা ইন্ডিয়া পরে জেনেছে। মানে বাংলাদেশের ওই সময়টা, ওই ইয়েটা ম্যানেজ করলেন কি করে? Mostly with advice from Mr. Dalmia, frankly speaking. ডালমিয়া সাহেব বুদ্ধিটা ছিল আর কি, মানে হি ওয়াজ এ মাস্টার ইন দিস। দেখেন 1992-তে যখন ওয়ার্ল্ড কাপটা হলো ইন অস্ট্রেলিয়া সোল্ড দ্য টাইটেল স্পন্সরশিপ রাইটস অ্যান্ড দি টেলিভিশন রাইটস ফর $2 million। তারা মনে করেছে তারা একটা বিরাট কাজ করে ফেলেছে। আরে বাবা, $2 million জীবনে পাইনি এত পয়সা। 96-এর যে ওয়ার্ল্ড কাপটা হলো, দ্যাট ওয়াজ 15 million pounds। করলো কে? জগুদা। এটার পেছনে কি ওয়ালটেলের মাস্কারেনাস সাহেব ছিলেন? মার্ক ম্যাসকারেনাস। সো দ্য বিগ স্টোরি। মার্ক ম্যাসকারেনাস ইট ইজ অ্যামেজিং যে তার কিন্তু একটা বিরাট কোনো অর্গানাইজেশন ছিল না, বাট হি হ্যাড দি ফোরসাইট অ্যাগেন, হি ওয়াজ এ ম্যান অফ দ্যাট কাইন্ড অফ থিং আর কি। ও একটা ভিশন ছিল, একটা ফোরসাইট ছিল। আর at one time he used to work for IMG, one of the biggest sporting this thing আর কি। So he had that idea in him and he did it আর কি। সে ধরো এই 96-এর যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, 92-তে তার বিড দেওয়া হয়। এই বিডের সময় ইন্ডিয়া যখন বিড করে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা তো ছিল এটার হোস্ট। তো ইন্ডিয়াতে যখন বিড করা হয় তখন এটা অ্যাকচুয়ালি IMG বলেছিল যে আপনারা ইজিলি $10 million পেয়ে যাবেন। তারপরে মার্ক ম্যাসকারেনাস বললো যে আই উইল গিভ ইউ 10 million pounds। তারপরে মার্ক ম্যাসকারেনাস পরে নিল ফর 15 million pounds। ও হি হ্যাড দ্য ফোরসাইট অ্যান্ড হি হ্যাড দি অর্গানাইজের ক্যাপাসিটি ছিল আর কি ওর একটা, যে আপনার একটা এতগুলো খেলা হচ্ছে। তো হি ডিড নট হ্যাভ সো মেনি ইকুইপমেন্টস আর কি, এতগুলো ফিল্ডে এতবারে ইকুইপমেন্ট নেওয়া মানে অনেক খরচ। ও কম ইকুইপমেন্ট নিয়ে, বাট হি হায়ার্ড রাশিয়ান এয়ারক্রাফট ভাড়া নিয়েছিল ফর 1 মাস। ভাড়া নিয়ে ওই এয়ারক্রাফটে করে ও ডিফারেন্ট নিয়ে যেত আর কি। খেলা শেষ হলো, খুললো, ওইটাকে নিয়ে যেত আর কি।
which worked out much cheaper আর কি। দেন ধরেন একটা ফিল্ডে কলম্বোতে খেলা হচ্ছে, কলম্বোতে এগেন খেলা হবে 7 দিন পরে। 7 দিন পরে ইকুইপমেন্ট ইন কলম্বো থাকা মানে ওয়েস্টেজ। সো ওই বুদ্ধিটা ওর ছিল। ওই করে আর কি হি মেড সাম obviously he made money but he মানে গ্রেট মার্কেটিয়ার বলা যায় তাকে। marketing he was the manager of Sachin. Sachin কে he gave $6 million dollars for যেটা 2 years. সচিনও ভাবতে পারেন। সচিনও ভাবতে পারেনি। সচিন বলছে এটা ঠকাবে আমাকে। বাট দিয়েছে সে, দিয়েছে। সো ওটা he obviously has some marketing আমার মনে হয় ও যদি মারা না যেত ইন Road মারা accident গেছে এ। রোড অ্যাক্সিডেন্টে ইন ইন্ডিয়া, তাহলে তো আরো উন্নতি হতো আর কি, আরো ক্যাশ ফ্লো উড হ্যাভ বিন মাচ হায়ার আমার যারা মনে হয়। যদি জাগমন ডালমিয়াকে বলা হয় গ্লোবালাইজেশনের মাস্টার মাইন্ড, মাস্কারেনাস কি এই মানে ফিনান্সিয়াল এই যে ক্রিকেটের যে গ্রোথ যেটা যে র্যাপিডলি শুট করলো, এখন একটা আইপিএল ইভেন্টের কয়েক হাজার কোটি one of ডলার। the persons for whom we should be grateful to, যে ক্রিকেটের পয়সাটাকে এই স্তর থেকে উপরের স্তরে নিয়ে গেছে আর কি, অন জাস্ট রিস্ক দ্যাট হি হ্যাড টেকেন। না, রিস্কটা সে কভার করেছে উইথ ইজ মাইন্ড থিং আর কি। আসলে আপনি ওয়ার্ল্ড টেলের কাছে মিডিয়া রাইটস দেওয়ার পরে কিছুদিন পর তো আপনাকে চলে যেতে হলো। এরপরে বাংলাদেশ সবচেয়ে দামি মিডিয়া রাইট বিক্রি করলো নিম্বাসের কাছে। 2006 নিম্বাসের কাছে। তারপরে ঘন্টাটাও পেল না, মানে খুবই সামান্য একটা অঙ্ক পেয়েছে। কেন এটা হলো? আপনার যদি কানেকশন আছে বলে আপনাকে জানতে চাচ্ছি। নিম্বাসের সাথে আই অলসো ডেল্ট উইথ নিম্বাস দুবার একবার ফ্রম দি এসিসি অ্যান্ড দে হ্যাভ বিন আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। নিম্বাসের সাথে কাজ করা ইজ নট ইজি। নিম্বাস ইজ ওরা কথা বলে একরকম, কাজ করে আর একরকম, আর দে অলওয়েজ ডিফল্ট আর কি। ডিফল্ট করারই সে দে হ্যাড টেকেন আওয়ার রাইটস ফর আফ্রিকা কাপের ফ্রম এসিসি। একটা হওয়ার পরে দে ডিড নট পে আস the amount and all that, and then we had to cancel this thing, the rights thing. তো তখন যখন নিম্বাস যখন এখানে আসে কথাবার্তা বলে, আই হ্যাড টোল্ড দ্য বোর্ড ওভার হিয়ার, আপনারা কিন্তু নিম্বাসের সাথে একটু দেখে শুনে কাজ করে নাকি। বাট নিম্বাস অফার সো মাচ মোর মানি আই থিঙ্ক এখানে। আর নিম্বাস মনে করতো যে ওরা দে ক্যান গেট বাই এনিথিং বাই প্লিজিং সার্টেন পিপল। কারণ আপনাকে খুশি করে দিল, তোমাকে খুশি করে দিল, ওটা দিয়ে কাজ হয়ে যাবে আর কিছু একটা। তো দে বিলিভ ওরা ইন্ডিয়ান একটা ইন্ডিয়ার সঙ্গে তো তাদের অবশ্য তখন তাদের তো ব্যাংক গ্যারান্টি ছিল, যেহেতু বিসিসিআই ডিডন্ট লুজ এ পেনি, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে যে পুরোটাই দেবার ব্যাংকরাপ্ট। তারপরে তো নিম্বাস আর নেই, এখন তো নেই, নিম্বাস নেই। আপনার প্লেইং লাইফে যাই, সবাই সংগঠক আশরাফুল হককে জানেন। আপনার একটা অনন্য রেকর্ড আছে, বাংলাদেশের প্রথম জয় আইসিসি ট্রফি 1979 সাল এগেনস্ট ফিজি, এবং সেটাও বোলার আশরাফুল হক। মানে ওই সময়টা কেমন ছিল? আজকে তো ফিজি শুনলে আমরা মনে করি যে বোধহয় বেড়ানোর জায়গা বা সুমো বা কিছু একটা। ওই সময় তো আমরা ক্রিকেট অনেক কম খেলতাম, মানে আর আমাদের মানে অমনি এক্সপিরিয়েন্সও ছিল না সবার। আমরা আইসিসি ট্রফিতে যখন খেলতে গেছি তখন 1999-এ, তখন আমরা ধরেন আমি আর বাদশাহ দি অনলি ওয়ান হু প্লেড ক্রিকেট ইন ইংল্যান্ড। ওর আগে ওখানে কেউ খেলেনি। আমরা উই প্লেড সাম সর্ট অফ ক্রিকেট। আমি যখন পড়াশোনা করতাম ওখানে 72-73 তখন কিছুটা খেলেছি আর কি। তো আমি তখন আমরা যে ফিজির সাথে খেলাম, উই স্কোর্ড আই থিঙ্ক 103 রান। 103। আর খেলাটা হয়েছিল বার্মিংহামের ওয়াটার অল্টারনেটিভ গ্রাউন্ডের। ওখানে অনেক বাঙালি গিয়েছিল। বার্মিংহামে অনেক বাঙালি আছে, বার্মিংহামে খেলতে গিয়েছিল। আমাদের হাই কমিশনার সাহেব ছিল তখন শামসুদ দোহা সাহেব, উনি গিয়েছিলেন ফ্রম লন্ডন, অনেকে গিয়েছিল আর কি সবাই। তো আমরা 109 করে উই ওয়ার ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আর ফিজির সবগুলো উঁচা লম্বা, ফিজিক্যালি মাচ মোর আমাদের ডাবল ছিল আর কি ফিজিক্যালি। আমাদের অনলি ওয়ান হু কুড ম্যাচ দেম ফিজিক্যালি প্রবলি ওয়াজ মাসুদ ভাই, আমাদের জিয়াউল ইসলাম মাসুদ ভাই। তো আমরা যখন 103 অল আউট হয়ে যায়, এভরিবডি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড যে আমরা এইভাবে হারবো। আর ওরা তো খুব খুশি সেই। দে ওয়ার 52 for 2 আই থিঙ্ক অ্যাট দ্যাট টাইম। যখন আমাকে হীরা ভাই তখন আমাদের ক্যাপ্টেন ছিল, হীরা ভাই বলে আমাকে, এত লোক খেলা দেখতে এসছে, তুমি একটু বোলিং করো, ওরা এত তাড়াতাড়ি রান না করতে পারে। মানে স্টেক খুব ছোট ছিল। এত রান যাতে না করতে পারে, একটু সময় নাও, বিকজ ওরা যে সময় দেন দেখি কি করা যায়। অ্যান্ড দেন আই ডোন্ট নো হাউ
ধরেন এভরি ওভারে আই ওয়াজ গেটিং উইকেট। আমি 7 ওভার বোলিং করেছি, 7টা উইকেট নিয়ে নিয়েছি। মানে 7 একজন বোলার বলছেন কিভাবে উইকেট পেয়ে জানেন না। হ্যাঁ, আমি না কিভাবে উইকেট পেয়েছি আমি তো জানি কিভাবে উইকেট পেয়েছি। অ্যাট দ্যাট টাইম আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি। সেলিম ভাই আমাদের মানে মোস্তাফিজুর রহমান সেলিম ভাই মাইনুল হকের বড় ভাই। ও ছিল, উনি দাঁড়িয়েছিলেন স্লিপে, আমি স্লিপে ছিল। হীরা ভাই উইকেট কিপার। আমি একজনকে একটা বল করেছি অ্যান্ড দ্যাট ফেলো ওয়েন্ট ফরওয়ার্ড, ওই স্নিক লেগে হীরা ভাইয়ের কাছে সেলিম ভাই সেলিম ভাইয়ের কাছে ক্যাচ গেছে, ক্যাচ ধরে সে আমার বলে কি, আশরাফুল এটা তুমি লেগ ব্রেক বল করছো। আমি কিন্তু অস্পিনার ছিলাম, আমাকে তুমি তো লেগ ব্রেক বল করছো। আমি পরবর্তীকালে আমি সবাইকে বলেছি দ্যাট ওয়াজ দি ফার্স্ট দুসরা বল বাই অ্যান অস্পিনার ইন 1999। যাই হোক, অ্যান্ড 2 ক্যাচেস ওয়ার মিসড অলসো। বাদশা একটা ক্যাচ মিস করেছে আমার বলে, আরেকটা কে জানি একটা ক্যাচ মিস করেছে। ইন স্পাইট অফ দ্যাট উই ওয়ান আর কি, উই ওয়ান বাই আই ডোন্ট নো 20 রানস অর সামথিং। আর আমি 7টা উইকেট পেয়ে গেলাম। অ্যান্ড আই ওয়াজ ইন দ্য টিম বেসিক্যালি অ্যাজ এ ব্যাটসম্যান আর কি। আই ওয়াজ এ ব্যাটিং অলরাউন্ডার, নট এ বোলিং অলরাউন্ডার। সেই জন্যই প্রশ্নটা Batting 7 all-rounder. উইকেট। হ্যাঁ, ব্যাটিং অলরাউন্ডার। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক উইন, মানে যদিও দলটা ফিজি, ফার্স্ট আপনি ইন্টারন্যাশনাল না উইন, জিতলে তো আর আসলে ফার্স্ট তার- ইন্টারন্যাশনাল উইন। তার আগে যেমন বাদশা ভাই আগের ম্যাচেই প্রথম বাংলাদেশের উইকেট নিয়েছেন। মানে দিজ আর স্টোরিজ মানে টু টেল। সো আপনার ওই সময়টায় আপনার দেখা বাংলাদেশের বেস্ট ক্রিকেটার কে ছিলেন? ক্রিকেটার বলছি, অন্য সব মাল্টি স্পোর্টস না। Best cricket player as what? As a captain or as a batsman or as মানে মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার ইন দ্য টিম। I can't say anybody particularly একজনের নাম, but বলতে গেলে দুই তিনজনের নাম বলার আছে। Yeah, please. বাদশা was one of them, ইউসুফ বাবু was one of the our mainstay, but ইউসুফ বাবু কিন্তু খেলা স্টার্ট করে অনেক পরে আর কি। ও পাকিস্তানি আমলেও খেলা ধরেনি এভাবে আর কি। He was more interested in basketball. He was a very good basketball player. ইউসুফ বাবু bloomed late, but he was exceptionally good at that time. এরা ছিল আর কি। হীরা ভাই ওয়াজ নট ব্যাড, হীরা ভাই ওয়াজ ভেরি গুড, ওয়াজ বেস্ট উইকেট কিপার, ব্যাটসম্যান ছিল। আর ওর আগে ধরেন আমি যদি একটু আগের কথা বলি, 75, 76, 77 আই থিঙ্ক। ওর আগে ইভেন 60s আমি দৌলত ওয়াজ এ ভেরি গুড প্লেয়ার। দৌলত ভাই না মাসুদ ভাই, কার বল কে বেশি জোরে বল? মাসুদ ভাই জোরে করতে, বাট সুইং Daulat বোলার was a much better bowler. Daulat was a very good bowler. কারণ আমি তার সাথে খেলেছি ইন দ্য ইস্ট পাকিস্তান টিম, তৎকালীন ইস্ট পাকিস্তান টিমে এসে। হি ওয়াজ এ ভেরি গুড বোলার, অ্যান্ড যাদের সাথে আমরা খেলতাম দে ওয়ার scared of facing him আর কি। was not scared of because of the speed of the ball, because of his mental thing that he knew where to bowl, what not to do. আসল ভাই কাউকে আন্ডারমাইন করার জন্য না, আপনাদের সময় আজাদ বয়েজ, রকিবুল, তারপর আপনার ন্যাশনাল টিম, একটা ড্রেসিং রুম, একটা এনভায়রনমেন্ট ছিল। পরে আপনি বোর্ড প্রশাসনে এসে ধর বাংলাদেশ যখন টেস্ট সিরিজ পায়, একটা ড্রেসিং রুম আপনি ওই পদাধিকার বলেই দেখেছেন। পার্থক্য করতে যাচ্ছে না, আপনাদের সময় ড্রেসিং রুমটা নিয়ে অনেক গল্প আছে, মানে ভালো গল্প আছে আর কি, যে এটা মানে কোনো সাধারণ ড্রেসিং রুম না। হাউ ওয়াজ দি অ্যাটমসফিয়ার? বিকজ উই ওয়ার অল ফ্রেন্ডস। আমি সত্যি কথা বলতে উই ওয়ার অল ফ্রেন্ডস। ধরেন আমি, রকিবুল, ইউসুফ বাবু, রবিন, শাকিল কাসেম, উই অল ওয়েন্ট টু দ্য সেম স্কুল, সেন্ট গ্রেগরি স্কুল। তারা বন্ডিং ছিল আমাদের নিজেদের ভিতরে। তারপরে অন্য যারা ছিল, হীরা ভাই টিরা ভাই, এবং আমার মনে হয় তখন উই ওয়ার মাচ মোর ফ্রেন্ডলি উইথ ইচ আদার আর কি। এখন যেমনি একটা রেষারেষি হয় হয়তো, কিংবা পরবর্তীকালে কম্পিটিশন অনেক কিছু আছে, কম্পিটিশন অনেক বেশি আছে। আপনাদের ক্রিকেট তো ক্যারিয়ার ছিল না, আমাদের ক্রিকেট আমরা শখের জন্য খেলতাম ক্রিকেট। আমরা শখের জন্য খেলতাম, আজকে যে না চান্স পাই না পেলাম আর কি। দ্য ডে আই থট, যে আমি বেসিক্যালি আমার কথা বলি, ডে আই থট যে আমি অটোমেটিক্যালি একটা চয়েস হবো না ফর দি ফার্স্ট 11 অফ দি ন্যাশনাল টিম, আমি বললাম আর খেলে লাভ কি, আর খেলবো না। অ্যান্ড আই ওয়াজন্ট এনজয়িং অ্যাট দ্যাট টাইম, আই ওয়াজ নট এনজয়িং। অ্যাগেন 82 এর এন্ডের দিকে, 82 এর মাঝামাঝি, আই ওয়াজ নট এনজয়িং প্লেয়িং। আগে যেমন একটা উৎসাহ নিয়ে খেলতাম, তখন খেলতাম না। And we were all friends আর কি তখন আর কি। We were more friends than anything else. And we used to play the game to enjoy it. We used to enjoy the game, that is why we used to play it. It's not that we used to play the game because we used to earn money. We didn't. বাট আপনার তো বন্ধু সারা বিশ্বে ছিল। আসিফ ইকবাল, probably he was the closest of No, them. I won't say he was বন্ধুদের the closest, but he was very close to me in the sense that
পাকিস্তান টিমের ছিল যখন, তখন তার খেলা দেখতাম এই সেই। তারপরে যখন ওই শারজাতে ক্রিকেট খেলা শুরু হলো, আপনি কি ওই অর্গানাইজেশন ওই সময়টা জড়িত ছিলেন? হ্যাঁ, জড়িত ছিলাম আমি। জড়িত ছিলাম ইন দ্য সেন্স দ্যাট একটা টেকনিক্যাল কমিটি বানানো হয়েছিল। দ্যাট ইজ এগেইন ওটা বলতে গেলে একটা স্টোরি ভালো লাগে। যে ইন্ডিয়া হঠাৎ করে বলল যে আমরা যাবো না খেলতে শারজাতে, বিকজ শারজা ইজ পাকিস্তানি মাইন্ডেড, সব পাকিস্তানি ওরা এবং তারা নিয়মিত পাকিস্তানি- হারতো ওখানে। হ্যাঁ, ওখানে গেলে নিয়মিত যাবো না। তখন হঠাৎ করে আমাকে ওই আব্দুর রহমান বুখাতি সাহেব বললেন যে এটা ইন্ডিয়া না আসলে তো আমাদের খেলাধুলা উই ডোন্ট ইভেন ব্রেক ইভেন আর কি, অনেক লস হয়ে যায় এই সেই। আর সে তো ওটা টাকা দিত টু দ্য প্লেয়ার্স আর কি, বেনিফিট $25,000, $30,000, $50,000। তখনকার দিনে $50,000 অনেক টাকা। যাই হোক, তখন সবুজ একটা আইডিয়া দিয়েছিলাম আমাকে, তুমি গিয়ে বলো ওনাকে যে একটা টেকনিক্যাল কমিটি বানাতে উইথ ইন্ডিয়ান, পাকিস্তানিজ অ্যান্ড সবাইকে নিয়ে, বিদেশি লোকজনকে নিয়ে, আর তুমিও থাকবে ওর ভিতরে, সো দ্যাট আই ক্যান টেল দ্য ইন্ডিয়ান বোর্ড যেখানে টেকনিক্যাল কমিটি ইজ ইন চার্জ, দে উইল সি দ্যাট প্রপার দিস থিংস আর ডান ওভার দেয়ার। তখন একটা টেকনিক্যাল কমিটি বানানো হয়েছিল। ওই টেকনিক্যাল কমিটিতে আমি ছিলাম, আসিফ ইকবাল সাহেব ছিল, জেফরি বয়কট ছিল, ইমরান খান ছিল, আর সুনীল গাভাস্কর। 5 জন ছিলাম আমরা আর কি টেকনিক্যাল কমিটিতে আর কি। ওটা দিয়ে 5-6টা টুর্নামেন্ট হয়েছিল আর কি। আমাদের কাজ অত বেশি ছিল না, আমরা যেতাম আর কি, দেখতাম যে এভরিথিং ইজ অল রাইট অর নট আর কি। বাট ওই যে ফ্যাক্ট দ্যাট ওই জেফরি বয়কট ছিল, সুনীল গাভাস্কর ছিল, ইমরান খান ছিল, একটা নিউট্রালিটি ছিল আর কি, যে ভালো ভালো লোকরা আছে এখানে, কোনো কারসাজি নেই আর কি। তো ইন্ডিয়া টিম আবার আসা স্টার্ট করলো, ভালো ভালো খেলা টেলা এই সেই আর কি। আসিফ ইকবাল ভাই ওয়াজ ধরেন আমরা যখন মিনি ওয়ার্ল্ড কাপটা করি এখানে, তখন আসিফ ইকবাল ওয়াজ দ্য কোঅর্ডিনেটর বিটুইন দ্য আইসিসি অ্যান্ড বাংলাদেশ বোর্ড, অ্যাপয়েন্টেড বাই দ্য আইসিসি। একটা মাঠে 8টা দল নিয়ে টুর্নামেন্ট করে সাহস কিভাবে করলেন? চিন্তা করে দেখো ওই সাহসটা কেমন করে হলো আমাদের। ওর এ নিয়ে অনেক গল্প আছে যে ঠিক তোমার যে আমরা যে যখন করলাম অক্টোবর মাসে, কিন্তু অক্টোবরে 24 তারিখ শুরু হলো সেপ্টেম্বর মাসে না, অক্টোবর মাসের প্রথম দিকে এখানে একটা ফ্লাড হয়ে সব ভরে যায়। তারপরে যখন পানি টানি চলে গেল, আমরা বললাম আমরা করতে পারবো। ডেভিড রিচার্ডস তখন ছিল গার্ডসের হেড, না ডেভিড রিচার্ডস ছিল আইসিসির চিফ চিফ এক্সিকিউটিভ। উনি এলেন, অ্যাটকিনসন ছিলেন চিফ কিউরেটর বোধহয়, আই ডোন্ট নো। তো উনি এলেন দেখতে, উনি যেদিন এলেন আমাদেরও কপাল খারাপ, বৃষ্টি যা হলো পুরা স্টেডিয়াম ফ্লাডেড হয়ে গেল। আমি যে রুমটায় বসতাম, ও রুমে বসে ফাঁক দিয়ে জানলা দিয়ে দেখতে আসে পুরানো বঙ্গবন্ধু স্টেডিয়ামে, ন্যাশনাল স্টেডিয়ামে। তো দেখতে আসে ওরা যে এইটা এত বৃষ্টি হলো, এই যে হয়ে গেলো, হয়তো তোমাদের এটা ঠিক হবে না। আই ডোন্ট নো হাউ 1 ঘন্টার ভিতরে দেখলাম পানি টানি সব চলে গেল। তো বলে তোমাদের এত ভালো ড্রেনেজ আছে? আরে ফার্স্ট ক্লাস ড্রেনেজ উই হ্যাভ গট। হোয়াট ড্রেনেজ? উই হ্যাভ নো ড্রেনেজ। এটা আল্লাহরই আর কি চলে গেল পানিগুলো। দেন they said, I think you can do it. I said, yeah, we can do it. তারপরে চলে গেল ইন্ডিয়াতে নিয়ে গেল কলকাতায় হবে ওই ফ্লাডের পরে আর ওইসবের পরে আর কি। তারপরে ওটা আবার আরেক কাহিনী যে আমরা একটা জানাশোনা ছিল বলেই আনন্দবাজার পত্রিকার যে চিফ গৌতম ভট্টাচার্যকে ওকে দিয়েই বলানো হয়েছিল এই এডিটারের কাছে। আমি গেলাম, উনি গেলাম, একটা আর্টিকেল লিখে না আমাদের কাছে নিয়ে গেল। এভাবে আমাদের অ্যাকচুয়ালি আমরা যদি ওয়ার্ল্ড কাপটা না করতে পারতাম, উই উড হ্যাভ বিন ফাইন্যান্সিয়ালি রুইন কমপ্লিটলি। আমাদের একটা পয়সাও ছিল না তখন। ওটা করে কিছু টাকা এলো আর কি। সেটা our cricket will collapse completely. দ্যাট ওয়াজ এ ভেরি সাকসেসফুল টুর্নামেন্ট ইভেন্ট, যদিও বাংলাদেশ পার্টিসিপেট করতে পারে নাই। এটা নিয়েও অনেক কথা শুনেছি, বাংলাদেশ নাই, তোমরা কেন এত উৎসাহিত? আমি বললাম there are reasons, and at least দেশের লোকরা তো দেখলো যে 9 of the best test playing countries playing. জিম্বাবুয়ে আর নিউজিল্যান্ড খেললো ফার্স্ট ম্যাচ, এই প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, ওটাতে পুরো স্টেডিয়াম ভর্তি। নিউজিল্যান্ড প্লেয়ার্স আর জিম্বাবুয়ে প্লেয়ার্স বলতে আমরা যেমন খেলি, আমাদের দেশে 20 জনও আসে না খেলা দেখতে। এখানে বিদেশে খেলতে আসি আমরা 2 জন, আর দেখো পুরো স্টেডিয়াম ভর্তি। তো ক্যান ইউ ইমাজিন দ্য ইন্টারেস্ট ইট ক্রিয়েটেড? দ্যাট ইজ গুড ফর ক্রিকেট। আসল ভাই, বাংলাদেশের মানুষ আপনি, ক্রিকেটার, সংগঠক, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে 2 জন অত্যন্ত নামী ক্রিকেটার, বিশাল ব্যক্তিত্ব, মানে ইমরান খান, সচিন টেন্ডুলকার, 2 জনের অটোবায়োগ্রাফিতে আপনার নাম আছে, একাধিকবার এসছে। মানে আমি নিজে প্রাউড ফিল করি। আপনার কেমন লাগে? অ্যাকচুয়ালি ভালো লাগে অনেক সময় একটু
নিজের কাছে নিজেকে আবার মনে হয় আমি ছোট হয়ে গেলাম, বিকজ আমার নামটাই কেন আসবে, ওটা তো আরেক অন্য 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 লোকের আমার যেটা মনে হয় অন্য লোকের নাম আসা, বেসিক্যালি বিকজ ইমরান খান আমার সাথে আই হ্যাভ এ ডিফারেন্ট রিলেশনশিপ উইথ হিম। আমরা আন্ডার 19 খেলেছি একসাথে। হি প্লেড ফর ওয়েস্ট পাকিস্তান, হি প্লেড ফর লাহোর টিম আন্ডার 19, আই প্লেড ফর ঢাকা টিম। তখন কিন্তু আমার 19 বছরের বেশি একটু বয়স আর কি। তাও ঢাকা টিমে নিয়েছিল বিকজ আমাদের টিম তখন অত ভালো ছিল না। ধরো আমাকে নেওয়া হয়েছিল, জুয়েলকে নেওয়া হয়েছিল, তানভীর হায়দারকে নেওয়া হয়েছিল, আরও দু একজনকে, যাতে একটা খেলা হয় একটা রকিবুল ক্যাপ্টেন ছিল। রকিবুল ওয়াজ জেনুইন আন্ডার 19। রকিবুল, তান্না ওয়াজ জেনুইন আন্ডার 19। Tanna was another great player that I think of our time. Rokibul, very good batsman, exceptionally good batsman ছিল। তো তখন যখন ইমরান খানের ওই টিমটা যখন আসে তখন আই বিকাম ভেরি ফ্রেন্ডলি উইথ হিম। তারপরে আমাদের একটা যোগাযোগ ছিল আর কি, যে আমি গেলে পাকিস্তানে কিংবা ইন্ডিয়াতে, যখন ইন্ডিয়া টিম পাকিস্তান টিম যেত, আই ইউজ টু গো দেয়ার এট টাইম, উই ইউজ টু গো আউট, একসাথে ডিনার খেতে গেলাম, এই করলাম ওই করলাম। ইন ইংল্যান্ড 72 এর পরে, 72 এর পর আমি যখন গেলাম, আই ইউজ টু বি ইন রেগুলার টাচ উইথ হিম। or he was studying at Oxford. I used to go to Oxford, stay with him. ও আমাকে ভর্তি করিয়ে দিল ইসে তোমার অক্সফোর্ডে in his college, so that I can play. ওর টিচারকে বলছো he scored a 50 against us. Oh, he scored a 50 against you. Say yeah. তো ওরা আমাকে ভর্তি করে দিল, but I didn't have the money to pay for my fees and all that. তো যাইনি আর কি, but we have always been in touch. Even when he became the prime minister, আমরা we used to send text to each other. এখন অবশ্য জেলে আছে, which is very অস্বাভাবিক। কেন যে ও জেলে আছে, এই জন্য আমার ব্যক্তিগতভাবে আই ফিল ভেরি ব্যাড যে ওর মতো একটা লোক এইভাবে। বাট ও যখন বিয়ের পরে আমি, ওর বউ জামাইমা, ফার্স্ট টাইম বিয়ে করার পরে we had dinner একসাথে। And Jemima told me that she wanted to do some business over here. ওই যে তোমার ওই কাপড় চোপড়ের ব্যাপারে, টেক্সটাইলের ব্যাপারে। Once they came over here, ওর দুই ছেলেকে নিয়ে, Jemima came as the ambassador of the UN. He also came. He came basically because ওর ছেলেদেরকে বলেছিল যে আমার এক ফ্রেন্ড আছে ওখানে, আশরাফুল, ও আমাকে নিয়ে গেছিলো নৌকা রাইডে। আমি ওকে নিয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি আমার এক আত্মীয় থাকতো শীতলক্ষা ওই পারে আর কি, ডকিয়ারে চাকরি করতো আর কি। তো নারায়ণগঞ্জে গিয়ে নৌকায় করে পার হয়েছিলাম। ও ভয়ের ঠেলায়, ও না জানে সুইমিং, না জানে নৌকায় উঠবে কেমন করে। তারপর আমরা আমি, বাসিম রাজা টাজা মিলে টেলে সবাই মিলে ওকে উঠে গিয়ে ওখানে নিয়ে গেছিলাম। ই লাইক দ্যাট রাইড আর কি নৌকায়। ওদেরকে ওই দুই ছেলেকে বলেছিল, সুলেমানকে আর ওমারকে, যে আমি তোমাকে নিয়ে যাবো টু বাংলাদেশ, ওখানে আমার ফ্রেন্ডরা নিয়ে যাবে তোমাদের ভোক্তা। তো আমি আবার একটা হায়ার করে ওখানে যখন আমি ওদেরকে নিয়ে যাই, ববি ওয়াজ দেয়ার অলসো। তুমি যে ববির নাম বললে, ববি ওয়াজ দেয়ার অলসো। ববিও ছিল ওই রাইডটাকে আমি যখন ওকে নিয়ে যাই। তো আমার সাথে ওর সাথে অমনি সম্পর্কটা ভালো ছিল। সেম থিং উইথ সচিনের সাথে বি হিট অফ, মানে এটা হয় না, কথাবার্তা বললেই বোঝা যায় যে কি বন্ধুত্ব হবে না। সো উই বিকেম ফ্রেন্ডস। তারপরে আমি ইভেন সচিনের ছেলে অর্জুন যে তখন এতটুকু ছোট ছিল, একদিন দেখি সচিন, আমি আমার কামরা থেকে, হোটেলের কামরা থেকে বেরোয়েছি, আহমেদাবাদে না কোথায় জানি, ইন্ডিয়া ওয়াজ প্লেইং ইংল্যান্ড অর টেস্ট ম্যাচ অর সামথিং। দেখি বাড়ির ওই যে করিডোরটা আছে না, করিডোরের ভিতরে দেখি আমি সচিন ওকে বল ছুঁড়ে মারছে আর ও ব্যাটটা দিয়ে মারছে আর কি, বাচ্চা ছেলে, এত একটা ছেলে। তা আমি সচিনকে করলাম, সচিন আমিও দু একটা বল পারি। তো ওইভাবে আর কি সম্পর্কগুলো হয়েছে আর কি। সো ওরা লিখেছে, আই ফিল প্রাউড যে আমার সম্বন্ধে লিখেছে এভাবে আর কি। অ্যান্ড যে ওরা আমাকে মনে রেখেছে, এটাই। আমি কি একটা ক্ষুদ্র একটা লোক, একটা ফ্রম না, আমি নিশ্চিত যে আরো ক্রিকেটাররা যদি বই লিখতেন, সবাই যদি লিখতেন, আরো অনেকের বই আপনার নাম আসতো। এটা আপনি তো পোলাইটনেস থেকে বলবেন যে না আর কেউ লিখতো না, বাট পার্সোনালিটি ওয়াইজ যদি জানতে চাই আপনার কাছে, দুজনের সঙ্গে ক্লোজলি মিশেছেন ইমরান খান এবং টেন্ডুলকার, আর একটু দুজন কি একটু আলাদা ধরনের? দেখেন, ইমরান খান সম্বন্ধে সবার একটা ভুল ধারণা আছে যে ইমরান খান মদ খায়, ইমরান খান অনেক কিছু করে, উই শুড নট ডু। দেখেন, আমি ওকে চিনি সিন্স হি ওয়াজ আন্ডার 19, আই থিঙ্ক হি ওয়াজ 17 or 17 ইয়ার্স ওল্ড যখন আমি ওকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের সাথে দেখেছি, বিভিন্ন ওর ফ্রেন্ডদের সাথে দেখেছি। when he was dating জামাইমা তখন থেকে দেখেছি। জামাইমার মায়ের নাইট ক্লাবে দেখেছি, অ্যানাবেলে, ট্রামসে দেখেছি, টু অফ দি মোস্ট ফেমাস নাইট ক্লাব দেশে। ও জীবনে মদ খায়নি, এটা কেউ বিশ্বাস করে না যে কেমন করে হতে পারে। হি নেভার ড্র্যাঙ্ক ইন হিজ লাইফ, হি নেভার স্মোকড ইন হিজ লাইফ।
আর যদি যদি এসব করতো হি wouldn't have become such a great cricketer. Same thing with Sachin. Sachin never drank in his life, never smoked in his life. They are good people, ভালো লোক। সাচিন হলো মোর, আমার মনে হয় একটু একটু ইন্ট্রোভার্ট, আর ইমরান খান হলো বয়স্টারাস, কথা বলে ফেলে। যেমনি ওর টিমকে আমি জানি যে শারজাতে একটা ম্যাচ হচ্ছিল, ওয়ের সামবডি কেম এন্ড টোল্ড হিম যে যে তোমার টিমে ব্যাটিং হচ্ছে, এই সেই হচ্ছে, এই হচ্ছে। ও করেছিল কি, ও বলেছিল সকালবেলা ম্যাচের দিন বলেছিল, ওর আগের দিন যে টিম মিটিংয়ে, যে আমরা যে এত প্রাইজ মানি পেয়েছি, আমি সব প্রাইজ মানি দিচ্ছি অন পাকিস্তান টু উইন। পাকিস্তান টু লুজ। নো, পাকিস্তান টু উইন বলেছিল। অন্যরা দিয়েছিল যারা ফিক্সিং করেছিল তারা বলে পাকিস্তান হারবে। ও বলছে তখন এভরিবডি গেভ ইট, নো, এভরিবডি গেভ দেয়ার 100%, আমাদের পয়সা পাবে না তো। তো হি ওয়াজ দ্যাট কাইন্ড অফ এ ম্যান হু কুড সি ইট ইন দ্য থিং আর কি। কলকাতায় একবার পাকিস্তান ওয়াজ প্লেয়িং ওয়ান ডে ম্যাচ, সাইদ আনোয়ার ওয়াজ ড্রপ। তারপরে ও সাইদ আনোয়ারের লাস্ট মোমেন্টে নিল, সাইদ আনোয়ার স্কোরে 100। এগুলো হি হ্যাড এ ফার সাইড, হি নিউ অ্যাবাউট ইট। Sachin also, Sachin was not, I don't think Sachin was a great leader of the team. He is a motivator, a mentor হইতে পারে কি, but I don't think he was a very good, আমার যতদূর মনে হয় he wasn't a very good leader আর কি। Whereas Imran Khan led by example. Sachin could lead by example also. Sachin যদি চাইতো Sachin 100 করতে পারতো nearly every match probably, because he had such a good thing. But একজন একটু চুপচাপ ইন্ট্রোভার্ট, আর একজন একটু বয়স্টারাস আর কি। এই আমি দেখেছি। লিডারশিপের একটা ব্যাপার আছে। ধরেন ইমরান খান 92-তে ওভাবে ওরকম একটা দলকে রিটায়ারমেন্ট থেকে ফিরে এসে জেতানো, তারপর মায়ের জন্য ক্যান্সার হসপিটাল করবেন, অ্যান্ড হি মেড ইট। এবং উনি বাংলাদেশ পাকিস্তানের রাজনীতি বদলাবেন, হি ট্রাইড হিজ বেস্ট, প্রধানমন্ত্রী হয়েছেন, জেলে আছেন। পাকিস্তানের সিংহ মানুষ কিন্তু তাকেই ফেরত চায়, কিন্তু তিনি কম্প্রোমাইজ করছেন না। এই জায়গাটায় ইমরান কি আর আপনার চেনা জানা মানুষের মধ্যে একটু ব্যতিক্রম? ও তো আমি এখন যে বলছিলাম যে আমি ওর যখন স্ট্রেস ফ্র্যাকচার হয় ইন 1982 or 83, আই ডোন্ট নো এট হোয়াট টাইম, লন্ডনে ওর যে ফ্ল্যাটে আই ওয়েন্ট টু ভিজিট হিম একবার। তো গিয়ে দেখি যে ওর প্লাস্টার করার মতন এই করা, আর পাটা একটা টুলের উপর দেওয়া, আর কথা বলছে আর কি। ও বলেছিল লেটস হ্যাভ ডিনার একসাথে, তুমি আসো, আমরা ওইখানে, and I will cook for you. I said, তুমি কি কুক করো তুমি? তো and he did cook for me, or something like that. তো তখন আমি বলেছিলাম যে তোমার যে অবস্থা, I don't think that you can play cricket anymore. And he told me যে Ash, I will play test cricket again. তো একটা ডিটারমিনেশন ছিল ওর, একটা ট্রেমেন্ডাস মেন্টাল স্ট্রেংথ ছিল ওর। বাট উনি ওখান থেকে মায়ের জন্য ক্যান্সার হসপিটাল নামে করলেন, সেটাও সফল হলেন। কিন্তু আমি বলি মাঠ থেকে রাজনীতির একদম শীর্ষে পৌঁছে যাওয়া, এবং সেখান থেকে এখন কারাগারে আছেন, জননন্দিত নেতা হিসেবে আছেন। কম্প্রোমাইজ করলে হয়তো কারামুক্তি পেতে পারতেন, বাট উনি ব্যাক আউট করছেন না। এই বয়সে যে এই মেন্টাল স্ট্রেংথ, মানে আপনার চেনা জানা কাউকে আপনি দেখেন এরকম? আমার মনে হয় না ওর মধ্যে এত মেন্টাল স্ট্রেংথ কারো আছে। দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ নাও ইন সলিটারি কনফাইনমেন্ট, আর ওর সাথে খুব খারাপ ব্যবহার করা হচ্ছে ওকে, অনেক কিছু যা ইভেন নর্মাল কয়েদি যেটা পায় ওকে দেওয়া হচ্ছে না। মানে হি ইজ লিটারালি বিং টর্চার্ড ওভার দেয়ার এন্ড অল দ্যাট। ও যে এখনো আছে ওই স্ট্রেন্থটা নিয়ে, হি ক্যান ইজিলি কম্প্রোমাইজ, হি ক্যান সে আই উইল নট ডু পলিটিক্স এনিমোর, আমি বিদেশে থাকবো, চলে যাই এই সেই। বাট হি ইজ নট কম্প্রোমাইজিং অন দ্যাট। হি সেড আমি আই উইল নট বিট্রে মাই পিপল, আমার দেশের লোকের সাথে আমি বিশ্বাসঘাতকতা করবো না। এইটা যে কয়জনের আছে, কয়জন এইটা নিতে পারবে, ও যে নিতে পারছে এতদিন, ইটস অ্যামেজিং। আর ওর যে লাইফস্টাইল ছিল আগে আর কি, হি নেভার স্পেন্ড মানি মানে রেকলেসলি। ওকে আমি অলওয়েজ দেখতাম, ধরো আমাকে ধরো অক্সফোর্ডে দেখা হলো, আমরা গেলাম একটা ফিশ অ্যান্ড চিপস খাইতেছি আমরা, or something or the other. We are not going to fancy restaurants or anything because we both can't afford it. ও যখন সাসেক্সে খেলা শুরু করলো, যখন পাকিস্তান টিমে খেলা শুরু করলো এই সেই, ওকে হি ওয়াজ ভেরি গুড লুকিং, অ্যান্ড ওর একটা আলাদা একটা ক্যারিশমা ছিল। বাট পয়সার কোনো সময় ওর কোনো পয়সার নেশা ছিল না। His friends used to spend on him, or even his girlfriends used to spend on him. But ওর পয়সার কোনো নেশা ছিল না, আর হি উডন্ট
ওই যে বাহাদুরি মারতো পয়সা দিয়ে এসে ওসব ছিল না, ওটা ছিল না। হি ডিডন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ মানি। হ্যাঁ, ক্রিকেট খেলে যা পেতো অ্যাজ এ কাউন্টি ক্রিকেটার অর প্লেইং ফর দ্য পাকিস্তান টিম, ওটাই ওর ছিল। অ্যান্ড ওর ও একটা আলাদা জিনিস। ইজ এ ডিফারেন্ট সর্ট অফ এ গাই। হি ইজ অ্যামেজিং। ওর ওর বইতে যে আমার সম্বন্ধে এত কিছু লিখেছে, ওকে আমি বলেছিলাম, ভাই এত কিছু কেন লিখছো তুমি আমার সম্বন্ধে? বলে তো আমি মিথ্যা কথা কিছু লিখিনি তো। I never lie. I never wrote anything that is not you. সাচিনকে আমি বলেছিলাম, সাচিন সেম থিং ওরা বলে আর কি। তো ইভেন সৌরভ লিখেছে ওর বইতে। সৌরভ বলে, দাদা আমি যা দেখেছি আমি তাই লিখেছি। তো দিজ আর থিংস দ্যাট হয়েছে জীবনে, মানে ফর উইচ আই এম গ্রেটফুল, ফর উইচ আই এম হ্যাপি। আমাকে আল্লাহ তাআলা অনেক দিয়েছে। দ্য অনলি রিগ্রেট আই হ্যাভ ইন মাই লাইফ ইজ প্রবাবলি যে আমার মাই ওয়াইফ ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট ইন 1991। ওটা যদি না হতো, দেন আই উড হ্যাভ লেড এ পারফেক্ট লাইফ। ভেরি সরি টু নো, আমরা সবাই জানি এই ঘটনাটা। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। আশরাফুল ভাই, ইমরান খান যদি রাজনীতিতে না যেতেন, আজকে তিনি ক্রিকেট পরিমণ্ডলে কোথায় থাকতেন বলে আপনি মনে করেন? ও রাজনীতি যেতই, বিকজ অলওয়েজ আমাদের সাথে যখন দেখা হতো, আমরা যখন কথা বলতাম, এমনি কথা বলতাম, পলিটিক্স মানে কথা বল, ও বলে ওয়ান ডে I will become the prime minister of Pakistan and I'll fix that country. I'll get rid of corruption. I will get rid of this. I will get rid of that. বলতো আর কি। আর his intention was যে পাকিস্তানের ও ঠিক করবে আর কি। যে পাকিস্তান এতটা খারাপ দেশ, এত একটা মানে অবনতি হচ্ছে, এটাকে ও ফিরিয়ে নিয়ে আসবে আর কি। It's a big dream. Big dream, and he stuck to it. কিন্তু ক্রিকেটারদের মধ্যে তো খেলা রাজনীতি নিয়ে একটা ডিবেট আছে। গত জুলাইতে শ্রীলঙ্কায় সানাত জয়সূরিয়া ইন্টারভিউ করার সময় তাকে জিজ্ঞেস করেছিলাম যে তার জীবনের বিগেস্ট মিস্টেক কি, বলেছেন জয়নিং পলিটিক্স। উনি তো এটা বলেছিল সানাত জয়সূরিয়া যে পলিটিক্স ওর তার লাইফের বিগেস্ট মিস্টেক ছিল। এখন বাংলাদেশের দুজন ক্রিকেটার, মাশরাফি বিন মুর্তজা কনফাইনমেন্টে আছেন, অন্তরালে আছেন, সাকিব আল হাসান দেশে আসতে পারছেন, কিন্তু ইমরান খান জেলে আছেন। So আমরা কি এই পারসেপশন থেকে কবে বেরোতে পারবো যে একজন ক্রিকেটার বা একজন খেলোয়াড় তো তিনিও নাগরিক, যদি অ্যাডাল্ট হন, রাজনীতি করাটা দোষের কিনা? এখন তিনি কি রাজনীতি করেছেন, ভুল করেছেন, ভিন্ন জিনিস। মানে এই একটা ভীতি খেলোয়াড়দের মধ্যে দেখা যায় যে তারা আর জীবনও রাজনীতি করবে না। আমার মনে হয় যতদিন খেলোয়াড়ি জীবনে রাজনীতি করাটা উচিত না, আমার পার্সোনাল আর কি ধারণা। ধরেন মাশরাফি হয়তো খেলা ছেড়ে দিয়েই করেছিল, কিংবা তখন খেলা ছিলেন তিনি শুরু যখন করেন শেষ থেকে, ওটা আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ দ্য রাইট থিং টু ডু, পলিটিক্সে এন্টার করা ওইভাবে, মানে সক্রিয়ভাবে পলিটিক্সে এন্টার করা আর কি। ঠিক আছে, আমার একটা সিম্পাথি থাকতেই পারে। আমি ধরেন ছাত্র জীবনে আই শুড ডু এফসু, তখন আমরা সবাই লেফটিস্ট একটু ছিলাম আর কি। লেফটিস্ট একটা ইট ওয়াজ এ ফ্যাশন আর কি, একটু লেফটিস্ট হওয়া আর কি। তো ছিলাম আমরা, বাট আমরা সক্রিয়ভাবে পলিটিক্স করিনি। এবং আমার মনে হয় যে মাশরাফি কুড হ্যাভ ওয়েটেড অ্যানাদার ইয়ার, আর সাকিব শুড হ্যাভ ওয়েটেড টিল হি ফিনিশেস এভরিথিং। এরা কিন্তু দুজনে যদি ওয়েট করে করতো, এরা কিন্তু অনেক উপরে উঠতে পারতো পলিটিক্যালি, আমার যেটা ধারণা আর কি। ইমরান খান যেটা করেছিল, ইমরান খান খেলা ছেড়ে দেওয়ার পরে হি ফর্ম পিটিআই, পাকিস্তান, আর হি জয়েন্ট অ্যাক্টিভ পলিটিক্স। যেমনি ধরেন আমাদের নবজোৎ সিং সিদ্ধু জয়েন করেছিল ফর এ টাইম, আজহারউদ্দিন জয়েন করেছিল ফর এ টাইম, কীর্তি আজাদ অনেকে খেলা ছাড়ার আগে। এখন যদি ধরেন সাচিন প্লেইং এ টেস্ট ম্যাচ ইন অস্ট্রেলিয়া, আর ওর কনস্টিটিউয়েন্সির লোককে ফোন করে বলে যে এই গন্ডগোল হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, ডু ইউ থিঙ্ক ক্যান প্লে দ্যাট? Sachin could become Sachin or anybody else. Saurav could become anything in India, মানে in Bengal or India. খেলাকালীনও এখনো হচ্ছে না, ওরা তারা হচ্ছে না। সাচিন যদি চেত ও হতে পারতো। এমনি অনেকে আছে আর কি, অন্য লেভেলের ক্রিকেটের উপর, দ্রাবিড়, লক্ষ্মণ, এভরিবডি কুড হ্যাভ বিন, বাট হয়নি ওরা। এমনি আমার মনে হয় আমাদের এই দুটো আমাদের এত খ্যাতিমান ব্যক্তিরা দুজন মেড এ মিস্টেক হবে। বাট মিস্টেক করেছে, অল রাইট, মিস্টেক হয়ে গেছে।
বাট আমাদের সরকার কিংবা আমাদের দেশের লোক যে ওদেরকে আর গ্রহণ করবে না, এটা এটা ঠিক না। তাদের ভিশনকে তারা একটা চেয়েছিল বাস্তবতা করতে আর কি। তাদের হয়তো ভিশন ছিল যে আমার দেশের জন্য, আমার আমি সাতক্ষীরার জন্য কিংবা মাগুরার জন্য কিংবা আমি যশোরের জন্য আমি এই কাজটা করব। ওটা তারা মনে করেছিল যে যত তাড়াতাড়ি করতে পারি অত অত ভালো হবে। তাই জন্য হয়তো গেছে। ওই ওই ভিশন, ওই ড্রিমটাকে বাস্তবায়ন করার জন্য তারা হয়তো তাড়াতাড়ি গেছে আর কি। এটা এটা আমি মনে করি এটা একটা মানে পলিটিক্যালি ইট ওয়াজন্ট এ ওয়াইজ ডিসিশন। একটু পরে করলে হয়তো ভালো হতো। বাট এই জন্য যে আমরা তাদেরকে এখন ওই মাশরাফির মতন একটা মানুষ যে দেশের জন্য এত করেছে, এত দিয়েছে, ওকে আমরা কি এখন ফেলে দেব? সাকিবুল হাসান ৫ বছর ৬ বছরের মধ্যে বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড। তার অনেক দোষ থাকতে পারে, অনেক 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 জিনিস খারাপ হতে পারে। He got Bangladesh to a stage where the whole world knew Bangladesh because of Sakibul Hasan. আশাফুল ভাই, আপনার অ্যাপয়েন্টেড প্রথম বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন নাইমুর রহমান, নাইমুর রহমান। তিনি তো জেলে, তিনি তো গত সংসদের সাংসদও ছিলেন না। না, কেন? মানে তার ব্যাপারে কেউ বলেন না, এটা কি আউট অফ মাইন্ড আউট অফ সাইট? No, তার মানে because he had not attained that status. সে বাংলাদেশের ফার্স্ট ক্যাপ্টেন ছিল। He did not have any brilliant performance like them. আর নাইমুর রহমান was the captain in 2000. Up to 2004, 2005 এত বেশি মিডিয়া ইনভলভমেন্ট ছিল না, এত হাইপড আপ হতো না যে টু বিকাম এ স্টার এন্ড অল দ্যাট। বাট ওদের সময় হয়েছে এটা, স্পেশালি সাকিবের বাট সময়। উনি তো ফার্স্ট টেস্ট ক্যাপ্টেন হ্যাঁ, বাংলাদেশের, ফার্স্ট টেস্ট মর্যাদার। ক্যাপ্টেন, হ্যাঁ বুঝলাম আমি, বাট হি ডাজ নট হ্যাভ দ্য ইন্টারন্যাশনাল এক্সপোজার অ্যাজ দ্য আদার টু হ্যাজ। ইন স্পাইট অফ দ্যাট হি ইজ দ্য ফার্স্ট টেস্ট ক্যাপ্টেন। আমরা এত অকৃতজ্ঞ যে আমরা আমাদের ফার্স্ট টেস্ট ক্যাপ্টেনকে আমরা একটা জেলে ভরে রেখেছি। কোন ধরনের মানুষ আমরা? আমার এক সময় এটা নিয়ে চিন্তা হয় যে আমরা কি ঠিক পথে চলছি না অবনতির দিকে যাচ্ছি? আমরা আমাদের দেশের যারা নক্ষত্র, যারা স্টার্স, গড বাংলাদেশ what 5 other million people could not, ওদেরকে আমরা অবহেলা করছি, ওদেরকে আমরা যে স্তরে ফালিয়ে দিচ্ছি কেন? আমাদের কি কোনো মানসিকতা নেই? আমরা আশা করি যে পরিস্থিতি উন্নত, মানে এই জায়গাটা, আপনার আক্ষেপের জায়গাটা হয়তো খুঁজবে। আশা করবে আপনি আপনার রিগ্রেটের কথা বলেছেন, ভাবে চলে যাওয়ার কথা বলেছেন। আপনাকে যদি একটা বলি যে আপনার খেলোয়াড় বা সংগঠক ক্যারিয়ার থেকে একটা গোল্ডেন মোমেন্ট যেটা আপনি সবচেয়ে বেশি চেরিশ করেন। বাংলাদেশ গেটিং টেস্ট স্ট্যাটাস। আমি জীবনে মনে করিনি যে আমার জীবিতকালে আমি বাংলাদেশকে দেখবো টেস্ট খেলতে। আর দ্যাট ওয়াজ দি আলটিমেট, দ্য পিনিকল অফ মাই লাইফ। আমি যেটা মনে করি 26 তারিখ জুন মাসে যখন লন্ডনে, ওর আগেই আমরা জানতাম উই গট দ্য টেস্ট স্ট্যাটাস। 24 তারিখে আমরা জানতাম, বলিনি কাউকে, বিকজ ওই এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে ডিসাইড করা হয়েছিল ইন মোনাকো 25 তারিখে। 26 তারিখে when in the full ICC conference unanimously ভোট দেওয়া হলো যে বাংলাদেশ ইজ দ্য নেক্সট টেস্ট প্লেইং কান্ট্রি। I mean, that was very emotional. আমি আর সাবের একজন ধরে we started to cry and it was very emotional. যে আর পাকিস্তানের মাঠে 2-0, দেশের মাঠে 2-0, মানে তখন কি কল্পনা করেছিলেন যে আপনার জীবদ্দশায় এই টার্ন অ্যারাউন্ডটা দেখে যাবেন? না, পাকিস্তান knew at that time. পাকিস্তান টেস্ট ক্রিকেট খেলবো এটাও ভাবিনি। বাট টেস্ট ক্রিকেট যখন খেলা স্টার্ট করেছি, তারপরে যে আমরা পাকিস্তানকে 2-0 হারাবো, ইন্ডিয়াকে 2-0 হারাবো, I know it was beyond me. But once we started playing test cricket, I think it took us a long time. যে আমাদের হয়তো ইন্ডিয়া পাকিস্তানকে হারানো উচিত ছিল ইন দ্য ফার্স্ট 5-6 years. আমাদের যদি ভিশন থাকতো, আমাদের যদি একটা দেখবে যে আমি যেটা বলেছিলাম 1996 থেকে 2001 was a golden period of this thing. Similarly, there was a lack of positive thinking or thinking in the right direction for many years after that. আমাদের যখন আমরা প্রথম শুরু করি, আমাদের কোনো টাকা পয়সা ছিল না। আমাদের টাকা পয়সা স্টার্ট হয়েছে আসা 2002-তে 2003-তে, যখন আমার ফার্স্ট আইসিসির কাছ থেকে টাকা পয়সা পাওয়া স্টার্ট। আপনার রুমটাই তো এরকম এইটুকু ছিল, এর থেকেও ছোট ছিল। যাই হোক, তখন ফার্স্ট টাকা পয়সা পাওয়া স্টার্ট করলাম আর কি।
তো এত আমাদের তো তারপরে আর কোনো অর্থের তো অভাব নেই। এখন নাকি ১,০০০ কোটি টাকা আছে। তা ১,০০০ কোটি টাকা আমার ব্যাংকে থাকার থেকে আমি যদি ১,০০০ খানেক ক্রিকেটার করতে পারতাম, বের করতে পারতাম, ইট ওয়ান বেটার। আমাদের ক্রিকেটের ফ্যাসিলিটিস করা উচিত ছিল। এতগুলো টাকা না রেখে আমাদের প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে নিজের পয়সা দিয়ে কিনে মাঠ বানানো উচিত ছিল। আমাদের ডিসেন্ট্রালাইজ করা উচিত ছিল। যে ঢাকা থেকে বের করে নিয়ে let the regional associations grow করিনি আমরা। আমাদের দক্ষতা ছিল না অত। আমাদের ওইভাবে ভিশন ছিল না। We were thinking of series to series. যে এই সিরিজে ভালো করবো, ঠিক আছে হলো, ওই সিরিজে ভালো করবো, এত দূরই। We were not thinking beyond that. আমাদের একটা পরিকল্পনা থাকা উচিত ছিল যে ২০০০ সনে টেস্ট পেলাম, ২০১০ সনে we should be in the middle grade or we should be in the first 7 or 6 টিমের উঠার এই সময় এটা। আমার মনে হয় তখন থেকে যদি করতো we would have beaten India and Pakistan এরও আগে। আপনারা যে আরসি এর কথা আপনাদের সময় থেকেই শুরু। সাবের ভাই চেষ্টা করেছিলেন, বলেছিলেন, তারপর আর কেউ করেনি। সবাই বলেন কিন্তু করেন সবাই না। বলে করে না। একটা পারসেপশন আছে, মানে আমার কাছে মনে হয় যে আরসিএ হলে বোধহয় ঢাকার পাওয়ার হাউস যেটা তারা উইক হয়ে যাবে, এরকম একটা ভাবে। আমরা সবাই ঢাকা সেন্ট্রিক ভাবি তো, সো সেই জন্য একটু আশঙ্কার জায়গা থাকে। আপনি যেটা বললেন যে সারা দেশের ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া, আমি আশাবাদী যে নতুন এই বোর্ড অন্তত এই চেষ্টা করবে। যদি না করে, আপনি তামিম বলে যতই প্রশংসা করেন, আমরা তার পক্ষ নিব না। মানে আমি মনে করি যে এটা তার দায়িত্ব ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করা। আমার মনে হয় ও করবে। ও কিন্তু আমার সাথে জাস্ট খানিক মানে ক্ষণিকের জন্য বলেছিল যে আপনার সাথে একটু কথা বলা লাগবে about the regional cricket associations. Okay. আপনি আমাকে বলবেন যে এটা কি ব্যাপারটা কি, আমি ঠিক আন্ডারস্ট্যান্ডিং দিস। আমি শিওর ও করবে, চেষ্টা করবে। আপনি কোনো ক্যাপাসিটিতে বোর্ডের সঙ্গে আসতে পারেন যদি আই ডোন্ট থিঙ্ক সো। আমার ধরেন আমার যা বয়স হয়েছে, আমার যা অভিজ্ঞতা আছে, আমার যা ইচ্ছে, আমাকে এরা যদি তামিম যে বলছে he will come and ask me for advice and all that, I will always give advice. তামিম কেন, I'll give advice to anybody. আমার যে অভিজ্ঞতা নিয়ে আমি যা অর্জন করেছি, এটা যদি কারোর কাজে লাগে, why shouldn't I use it? তো তামিম যদি আসে আমার সাথে কথা বলতে, আর তামিম সে যে আপনি এসে আমার বোর্ডে এটা বলেন, or এটা কেমন করে করা যায়, I'll be more than happy to do that. But I cannot become a board director এখন। না এখন আপনি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক পজিশনে একটা বেঞ্চমার্ক আছেন। লেট আদার পিপল টপল ইউ সামডে। মানে বয়স আপনার এখন বেঞ্চমার্ক। I am just a ক্ষুদ্র একজন লোক যে who tried his best. ওকে, আপনি খুবই বলবো যে ডাউন টু আর্থ। সেই জন্য আরো মানে আপনার জন্য শুভকামনা রইল যে সামনের দিনগুলো শুধু আপনি যেন দেখেন বাংলাদেশ ক্রিকেটে ভালো কিছু হচ্ছে, যেহেতু এই ক্রিকেটটার অন্যরকম একটা শুরু, আন্তর্জাতিক শুরুটা আপনাদের হাত দিয়ে। সেই শুভকামনা রইল। এবং আশরাফুল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে 15 মিনিটের কথা বলে প্রায় 1.5 ঘন্টা সময় দেওয়ার জন্য। 1.5 ঘন্টারও বেশি হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আই এম সরি যে এতগুলো লোককে এখানে বসে আছে। লাইক অল বাঙালিজ, আমরা কথা বলা শুরু করলে শেষ হয় না। না, কেউ টায়ার্ড না। থ্যাংক ইউ এগেন আশরাফুল ভাই। ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।